কার্যক্রম রহস্য ও চ্যালেঞ্জ দিয়ে নির্মিত। হ্যালো লিসেনার, ভয়ের জগতে সবাইকে স্বাগতম। আজকের গল্পটি পাঠিয়েছেন গালিব আবরার। লেখকের ফেসবুক পেজ আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, সবাই প্লিজ ফলো করে দিবেন। আর কণ্ঠে আছে আমি ইফতি, পরিবেশনার দায়িত্বে আছেন শামীম ইকবাল। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। মালিয়া পাগলের মতো করতে লাগলো। জানলা দিয়ে বাইরে চোখ পড়তে দেখলো পানিগুলো ধীরে ধীরে এক সুরঙ্গে চলে যাচ্ছে। মালিয়া নিজের চুল টেনে ধরে বসে পড়লো, চিৎকার করে বারবার বলতে লাগলো, আমার ছোট বোন আছে, মাদিয়া। জিলানি বুঝতে পারল না কি হচ্ছে এখন। তখনই জিলানির মা তাড়াহুড়া করে হুড়মুড়িয়ে এক বাটি মাশরুম নিয়ে হাজির হলো সেখানে। মালিয়ার সামনে মাশরুমের বাটিটা রাখতেই ক্ষুধার্ত কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ল সে। ঠিক কুকুরের মতোই মুখ বাটিতে ডুবিয়ে খেতে লাগলো। জিলানি অবাক এবং ভয়ার্ত চোখে তাকিয়ে এটা দেখছে। জিলানির মা বলল, এই মেয়েটার মানসিক সমস্যা আছে বুঝলি, ওর কাছ থেকে দূরে থাকবি। হঠাৎ হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জিলানি দেখল মাশরুম খাওয়ার পর মালিয়া একদম শান্ত হয়ে গেল। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। জিলানি তার মাকে জিজ্ঞাসা করল, বুঝলাম তার মানসিক সমস্যা আছে, কিন্তু তুমি এই চিকিৎসা কোথায় পেলে? জিলানির মা একটু তুতলানো কণ্ঠে বলল, পেয়েছি কোথাও। সেটা জেনে তোর কাজ কি? হোক না সে মানসিক রোগী, তাকে তো তোর ভাই বিয়ে করে নিয়ে এসছে, মেয়েটা তোকে আর ফেলে দেওয়া যায় না। এই বলে জিলানির মা চলে গেল। কিন্তু জিলানির মাঝে একটা খটকা থেকেই গেল। এত সুন্দর একটা মেয়ে মানসিক রোগী হয় কি করে? ভাবির সাথে আমার কথা বলতেই হবে, আমাকে জানতে হবে সব কিছু। পরদিন সকালে জিলানি বাইরে যাচ্ছিল, তখন মালিয়া পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মালিয়াকে স্বাভাবিক দেখে জিলানি খুশি হয়ে বলল, একটু বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? মালিয়া একটু অবাক হয়ে বলল, বাইরে তো পানি, কিভাবে যাবে? জিলানি ভাবল মালিয়া মজা করছে, তাই সে হেসে বলল, নৌকা দিয়ে যাব। এখন আবার বলবে না নৌকা তো দিল্লিতে। মালিয়া বলল, কি বললা বুঝি না। আমি ভাবছিলাম লুডো খেলবো তোমার সাথে, আর তুমি মজা করছো। জিলানি বলল, ঠিক আছে চলো, বাইরে পরও যাওয়া যাবে। তখনই কলিং বেলটা বেজে উঠল। জিলানি বলল, তুমি রুমে গিয়ে ছক্কা ঘর রেডি করো, আমি দেখে আসছি কি এলো। মালিয়া চলে গেল নিজের রুমে। জিলানি সিঁড়ি বেয়ে নিচে নেমে মেইন দরজা খুলে দেখল এক তান্ত্রিক টাইপের লোক দাঁড়িয়ে আছে। গলায় শখানেক মালা ঝুলানো, মুখ ভর্তি দাড়ি গোঁফ, হাতে 10 আঙ্গুলে 20টা আংটি। দেখে মনে হচ্ছে ভণ্ড বাবা গালিব সাহার মাঝার থেকে উঠে এসেছে। তান্ত্রিক গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, বাসায় মানুষ নাই নাকি? জিলানি নিজেকে একবার দেখে বলল, তা আমি কি? তান্ত্রিক বলল, আচ্ছা তাহলে তুমি এই বাসার ছোট ছেলে, কবে এসছো? তোমার মাকে ডেকে দাও। জিলানি বলল, মা বাসায় নেই, আপনার কি দরকার তাকে? চাল ডাল কিছু লাগলে বলেন, আমি দিয়ে দিই। তান্ত্রিক ধমক দিয়ে বলল, আমাকে তোমার ভিখারি মনে হয়? আমি সব চাল ডালের জন্য আসিনি বৎস। তখন জিলানির মা এসে বলল, আরে আপনি যে, আসুন ভেতরে আসুন। তান্ত্রিক বলল, কিন্তু তোমার ছেলে যে বললো তুমি বাসায় নেই। জিলানি বলল, হ্যাঁ মা তো কিচেনে ছিল। জিলানির মা বলল, জিলানি যাও, নিজের কাজে যাও, বড়দের মাঝে কথা বলতে আসবে না। জিলানি তান্ত্রিকের সাথে ঘষা দিয়ে আর চোখে তাকাতে তাকাতে চলে গেল দোতলায় মালিহার রুমে। তান্ত্রিক আর জিলানির মা আলমারির পেছনে লুকানো একটা কক্ষে প্রবেশ করল, যেখানে কালো জাদু করার সব কিছু আছে। কক্ষের চারিদিকে লাল সুতো টাঙানো। এদিকে জিলানি মালিহার কাছে এসে বলছে, বুঝেন এসব নোংরা লোকের সাথে মার কি কাজ? বাইরেকে দেখেই তো আমার বমি চলে আসছিল। মালিয়া বলল, মনে হয় লুডো খেলা হবে না। লুডো ঘর পেয়েছি, কিন্তু বোতামগুলো খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি ভুলে গিয়েছি। জিলানি একটু হেসে নিজের হাতের মুষ্টি খুলে বলল, আজ না হয় এগুলো দিয়েই বোতামের কাজ চালানো যাক। দেখা গেল জিলানি তান্ত্রিকের ঝুলি থেকে কয়েকটা ছোট শামুকের মতো কড়ি নিয়ে এসেছে, তবে গুনে দেখলো সেটা যথেষ্ট না। জিলানি বলল, দাঁড়াও, নিয়ে আসছি কিছু। এই বলে জিলানি বোতামের মতো কিছু খুঁজতে খুঁজতে এদিক ওদিক ঘুরতে লাগলো। এদিকে দেখা যায় তান্ত্রিক জিলানির মাকে বলছে, একটা নতুন টোটকা এনেছি, ব্যাঙের ছাতার সাথে এই শামুকগুলো মিশিয়ে ওকে খাওয়ালে সবসময়ের জন্য ওর অতীত ভুলে যাবে। এই বলে তান্ত্রিক ঝুলি হাতিয়ে দেখল শামুক তো নেই। ভয় এবং অবাকে বলল, এখানে রেখেছিলাম, তাহলে গেল কোথায়? জিলানির মা বুঝে গেল এটা জিলানির কাজ, কারণ জিলানির এই অভ্যাস সম্পর্কে সে আগে থেকেই জানত। তবে তান্ত্রিকের কাছে সেটা প্রকাশ না করে বলল, হয়তো নিয়ে আসতে ভুলে গিয়েছেন।
তান্ত্রিক বিশ্বাসের সাথে বলল, না, আমার স্পষ্ট মনে আছে, এসব জিনিস আমি ভুল করি না। তবে চিন্তা করবেন না, আমি আবার নিয়ে আসবো এটা। এদিকে জিলানি বোতাম খুঁজতে খুঁজতে ওই গোপন কক্ষের আলমারির সামনে এসে কারোর ফিসফিসানি শুনতে পেয়ে চমকে গেল। কান খাড়া করে ফিসফিসানির উৎস খুঁজে আলমারির সামনে এসে থামল। জিলানি ভালো করে শুনে বলল, এটা তো মায়ের কণ্ঠ, আর সাথে ওই তান্ত্রিক। কি বলছে তারা? তান্ত্রিক বলল, তোমার ছোট ছেলেকে আমার বিশেষ সুবিধার মনে হচ্ছে না। ও যদি এসব জানতে পারে তাহলে ব্যাঘাত ঘটতে পারে। জিলানির মা বলল, আমিও সেটাই ভাবছি, কিন্তু চিন্তা নেই, বেশি দিন থাকবে না, আর 2 দিন পরে চলে যাবে। তান্ত্রিক বলল, মনে রেখো, সময় ঘনিয়ে আসছে, এখন কোনো ভুল করা যাবে না, আর ব্যাঙের ছাতা সবসময় তৈরি রাখবে। কিছুতেই তাকে অতীত মনে করতে দেয়া যাবে না, তাহলে সে হাতছাড়া হয়ে যাবে। জিলানির মা বলল, আমি খেয়াল রাখছি এটা। বলি তো সময় মতোই দিব, যেভাবে হোক। বাইরে থেকে জিলানি সব শুনে কিছুই বুঝতে পারল না। তারা কি নিয়ে কথা বলছে, কিসের বলি, কিসের ব্যাঙের ছাতা। জিলানি এটা বুঝতে পারল এই বাসায় এমন কিছু ঘটছে যা হওয়া উচিত না, কিন্তু কি সেটা? তান্ত্রিক অনুভব করে নিল বাইরে থেকে কেউ তাদের কথা শুনছে। আস্তে আস্তে এগিয়ে এসে ঠাস করে দরজা খুলে দিল। তবে তার আগেই জিলানি সেখান থেকে কেটে পড়েছে। জিলানির মা বলল, কেউ ছিল না, আমরা একটু বেশি চিন্তা করছি, আমাদের পরিকল্পনা ব্যর্থ করার মতো কেউ নেই এখানে। তান্ত্রিক আরো কিছু কথা বলে চলে গেল। জিলানির মা দোতলায় যেতে লাগলো জিলানিকে বকা দেওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখলো মালিয়া ঘুমিয়ে আছে। জিলানি কোথাও নেই। কয়েকবার ডাক দিল, কিন্তু সাড়া এলো না। চিন্তিত চেহারা এসে বলল, এই ছেলেকে নিয়ে আমি কি করব? দেখা যায় জিলানি তার সাইকেলে করে ছুটছে মাদ্রাসার দিকে। বড় হুজুরকে এটা জানাতে হবে কি করছে আমার মা। ভাবিকে কেন মাশরুম খেতে দেয়া হয়? মাশরুম দেখলে ভাবি এমন অদ্ভুতভাবে খায় কেন? কিসের বলি দেওয়ার কথা বলছে তারা? সন্ধ্যা 6টা, সবাই মাগরিব নামাজ পড়ে বের হচ্ছে মসজিদ থেকে। বড় হুজুর নামাজ শেষে তখনও মোনাজাতে মশগুল। চোখ বন্ধ করে দোয়া পড়ছে। হঠাৎ হুজুরের গায়ে একটা গরম বাতাস এসে লাগলো। হুজুরের দাড়ি হালকা বাতাসে নড়ে উঠল। হুজুর চোখ মেলে তাকিয়ে মোনাজাত শেষ করে চারপাশে তাকালো। সবাই চলে গিয়েছে, মসজিদে কেউ নেই, কিন্তু হুজুর অনুভব করলো কেউ তো আছে যাকে দেখতে পাচ্ছি না। হুজুর উঠে দাঁড়িয়ে বের হতে হতে বলল, নামাজ শেষে ফ্যানের সুইচ বন্ধ করে দিও। এরপর হুজুর বের হয়ে যাওয়ার পর দৃশ্যমান হলো ঠিক ইমামের জায়নামাজের সাদা কাপড় পরিহিত লম্বা কেউ নামাজ আদায় করছে। হুজুর মসজিদ থেকে বের হতেই দেখল জিলানি হন্তদন্ত হয়ে ছুটে আসছে। একটু অবাক হয়ে বলল, যে ছেলে 10 দিন ছুটি নিলে 15 দিন কাটিয়ে আসে, সে 2 দিন বাকি থাকতেই চলে আসছে, ব্যাপারটা তো সুবিধার না। এর মাঝে জিলানি এসে হাঁপাত হাঁপাত বলল, হুজুর, আপনার সাথে আমার কথা আছে, খুব জরুরি কথা। হুজুর বলল, শান্ত হও আগে, কি হয়েছে আস্তে আস্তে বল। জিলানি বলল, শান্ত হওয়ার সময় নেই। এরপর জিলানি যা যা শুনেছে সবকিছু হুজুরকে খুলে বলল। তার ভাবির সাথে কি হয় সেটাও বলল হুজুরকে। সব শুনে হুজুরও বেশ চিন্তিত হয়ে বলল, আমাকে একটু সময় দে, আমি আজ রাতে এটা উন্মোচন করব। তুই যা বললি তা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই খারাপ কিছু ঘটছে। জিলানি বলল, সেটাই তো, আমি বাড়ি ফিরে যাচ্ছি, কাল আবার আসব, আপনি এটা খোঁজ নিয়ে দেখেন। এই বলে জিলানি চলে যাচ্ছিল, তখন মসজিদ থেকে সে নামাজ আদায় করা জিন বের হলো। হুজুর তার দিকে না তাকিয়ে বলল, যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে এই ছেলের ছায়া হয়ে যাও, তাকে সাহায্য করো। জিন বলল, আপনি না বললেও আমি এটা করতাম। এই ছেলেটার নিজের চেয়ে অন্যর চিন্তা বেশি, বিপদ কত বড় সেটা না জেনেই ঝাঁপিয়ে পড়ে। রাত 11টা, জিলানি ক্লান্ত শ্রান্ত শরীরে বাসায় ফিরেছে। কাদির এবং মা খাবার টেবিলে বসে আছে। জিলানিকে দেখে মা রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় ছিলে সারাদিন? জিলানি স্বাভাবিকভাবে গিয়ে খাবার টেবিলে বসে প্লেটে ভাত নিতে নিতে বলল, আমি আজ 8 দিন হলো বাসে এসেছি, একদিনও ভাবিকে আমাদের সাথে খেতে দেখলাম না, তার খাবার আলাদা রুমে দিয়ে আসা হয় কেন? কাদির একটু ধমকের গলে বলল, ছোট মানুষ ছোটই থাক, বড়দের মতো কথা বলবি না। তুই জানিস না তোর ভাবি সন্তান সম্ভাব্যা, সে নিজের ঘর থেকে যত কম বের হবে ততই মঙ্গল। জিলানি বলল, কম কোথায়, বলো যে বেরই না হয় মঙ্গল, কারণ ভাবিকে ঘরের বাইরে যেতে দাও না তোমরা। তবে চিন্তা করো না, আমি এর শেষ দেখে ছাড়ব। কাদির জিলানি গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, মাদ্রাসে তোকে বেয়াদবি শেখানো হয়, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি? জিলানি রাগে গজগজ করে ভাতের প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে পেছন দিয়ে লাথি মেরে চেয়ারটা ফেলে দিয়ে বলল, এত বড়গিরি দেখাও, তাহলে বলো ভাবির পরিচয় কি, তার বাবা মা কোথায়, তার পরিবারে কে কে আছে, আমাকে ঠিকানা দাও, আমি তাদের সাথে দেখা করে মানিয়ে নিয়ে আসব।
তারা তোমাদের দুজনকে মেনে নেবে, আমি কথা দিলাম। কাদির আরও রেগে গিয়ে জিলানির দিকে তেড়ে গেলে মা থামিয়ে দিল এবং শান্ত গলায় বলল, সকালে তুই লুকিয়ে শুনেছিস তাই নয় কথাগুলো? জিলানি বলল, যা শুনেছি তার অর্থ খোঁজার পর বোঝাপড়া হবে। মা জিলানিকে কাছে বসে বলল, তাহলে আর কিছু গোপন রাখবো না তোর কাছে? তুই নিশ্চয়ই তোর বড় ভাইয়ের মতো আমাকে সাপোর্ট করবে এই বিষয়ে। এরপর জিলানিকে প্রথম থেকে সবকিছু বলা শুরু করলো তার মা। যদিও কাদির বাধা দিচ্ছিল, কিন্তু মা বলতেই থাকলো। সবকিছু শুনে জিলানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মা এসব কি বলছে? বাবা নিখোঁজ হয়ে গেছে মানে কি? আর তাকে ফেরানোর জন্য এই নিকৃষ্ট পথ বেছে নিয়েছে? জিলানি রাগে কষ্টে টেবিলে ঘুষি দিয়ে বলল, এত কিছু হয়ে গেছে আর আমাকে কিছুই জানানো হয়নি। মা বলল, আমার ভয় ছিল তোকে জানালে তুই বিরোধিতা করবি। জিলানি রাগে দাঁত কটমট করে বলল, করতাম অবশ্যই, এখনও করব। আমি বলছি এসব পথ ছেড়ে সঠিক পথে আসো। বাবা নিখোঁজ হয়েছে, এটা অন্যভাবে সমাধান করবো আমরা। তাই বলে নিরীহ মানুষদের এভাবে বলি দেওয়ার মানে কি? এই পাপ নিয়ে কিয়ামতের দিন কিভাবে দাঁড়াবে রবের সামনে? কি জঘন্য পাপ করেছ তোমরা। এবার মাও রেখে বলল, এই জন্যই তোকে জানাতে চাইনি। ছোট থেকে তুই আমাদের সবার চেয়ে আলাদা। তোর মাঝে ভালো মানুষের পোকা আছে। তোকে মাদ্রাসা দিয়ে আসার পর থেকেই তোর বাবা নিখোঁজ হয়েছে। তাকে ফিরে আনার জন্য আমরা কত কি করেছি, নিজের জীবনও শেষ করে দিচ্ছি, আর তুই এর বিরোধিতা করছিস। জিলানি আবার শান্ত গলায় বলল, প্রথম কথা হলো, জিন কখনো মানুষকে এতদিন জীবিত রাখে না। বাবা আর বেঁচে নেই আমি জানি। আর দ্বিতীয়ত, যেই পথ তোমরা বেছে নিয়েছো সেই পথেই তোমার মৃত্যু অপেক্ষা করছে। ভাবির মতো নিষ্পাপ একটা মেয়েকে আমি তোমার এই নোংরা খেলার বলি হতে দিব না। কাদির বলল, তাহলে তো তোকেও জীবিত রাখা যাবে না। তুই না থাকলে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু বাবাকে আমাদের প্রয়োজন। তাকে ফিরে আনবই। এর জন্য আরও 17টা বলি দিতে হলেও দিব। জিলানি একটু এসে বলল, আমাকে মারবে তাই না? মা তুমি কি বলো? তুমি কি আমাকে মারার পক্ষে? কারণ আমি বেঁচে থাকলে তোমাদের এই নোংরা পরিকল্পনা সফল হতে দিব না। তখন মা বলল, না তোকে মারবো, আর না তুই এই ঘরে থাকবি। এখন এই মুহূর্তে বের হয়ে যা বাসা থেকে। আমি মনে করব তুই মরে গিয়েছিস। তুইও ভুলে যা আমি তোর মা। জিলানি বলল, সেটা তোমাকে বলতে হবে না। তোমার মতো নিকৃষ্ট মহিলা আমার মা এটা মনে করে আমি প্রতিদিন 3 বারের জায়গায় 6 বার মুতবো। আর ভাইয়া, এখনো বলছি, ভাবে অনেক ভালো একটা মেয়ে, তাকে ছেড়ে দাও, না হলে তার হাতেই তোমার মরণ হবে। কাদি তেরে এসে জিলানিকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল এবং বলল, দ্বিতীয়বার এই মুখটা দেখালে সোজা মেরে ফেলবো। জিলানি হাসতে হাসতে চলে যাচ্ছে আর বলছে, আমি ফিরে আসব। তখন দেখা যায় জিলানিকে সাহায্য করতে আসা সেই জিন একটা গাছের পাশে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছে। এটাও দেখেছে কাদির জিলানিকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। জিন বেশ রাগান্বিত হলো। জিলানি চলে যাওয়ার পর জিন বাসার দিকে যেতে লাগলো রাগে গজগজ করে। কাদির তখন দরজা বন্ধ করে খিটখিটে মেজাজে মাকে এসে বলল, তোমাকে মানা করছিলাম ওকে এসব বলতে। আমি ওকে ভালো করে চিনি। ওই সব শুনলে আমাদের বিপক্ষে দাঁড়াবে, এটা তুমিও জানো। কাদিরের মা আর কিছু না বলে তখন কিচেনে চলে গেল। কাদির সিঁড়ি বেয়ে দোতলায় উঠেছে এমন সময় অদৃশ্য এক হাত কষে চড় মারল কাদিরের গালে। কাদির ছিটকে গিয়ে সিঁড়ি থেকে গড়তে গড়তে নিচে পড়ে গেল। শব্দ শুনে কাদিরের মা চুলায় আগুন জ্বালাতে গিয়ে চমকে উঠল এবং হাত ফসকে আগুন লেগে গেল কড়াইয়ের অবশিষ্ট থাকা তেলের মাঝে। ধাপ করে আগুন ছুটে এসে লাগলো কাদিরের মায়ের চেহারার একপাশ, এবং চেহারার একপাশ একদম বাজেভাবে জ্বলসে গেল। কাদিরের মা চিৎকার করে আর্তনাদ করতে লাগলো। জিলানি বসে আছে মাদ্রাসার সামনের পুকুর ঘাটে। চেহারায় বিষণ্ণতার ছাপ, ঠোঁটগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। টানা টানা চোখ দুটো গর্তে চলে যাচ্ছে। এলোমেলো উস্কো খুস্কো চুলগুলো বাতাসে উঠছে। হঠাৎ করে যেন চঞ্চল জিলানির জীবনটা পাল্টে গেল। বাবার জন্য খারাপ লাগছে, কিন্তু মা আর ভাই মিলে যা করছে সেটা তার চেয়েও বেশি কষ্টদায়ক। কিভাবে বুঝবো এই পথ গর্হিত পথ? এই পথের শেষে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের ভয়ানক শাস্তি। কেন তারা বুঝে না? এসব ভাবতে ভাবতে জিলানি মাথা নিচু করে ফুপিয়ে কান্না করে উঠল। তখন বড় হুজুর এসে জিলানির পাশে বসতে বসতে বলল, সারা রাত এখানেই বসেছিলি? জিলানি কিছু বলল না। হুজুর জিলানির কাঁধে হাত রেখে বলল, যা হয়েছে খুব খারাপ হয়েছে, এখন এটা থামাতে হবে। এভাবে ভেঙে পড়লে চলবে না। নিশ্চয়ই রাত থেকে কিছু খাসনি, এই নে খাবার, এটা খেয়ে নে। এই বলে হুজুর পকেটে হাত দিয়ে রুটির প্যাকেটটা বের করতে দিতে গিয়ে দেখলো সেটা নেই। আরে, এটা তো জিলানির কাছে। দেখা যায় জিলানি রুটির প্যাকেটটা ছিঁড়ে খেতে লাগলো। হুজুর একটু হেসে বলল, তোর জন্য এনেছিলাম, চুরি করার দরকার ছিল না,
জিলানি রুটি চিবোতে চিবোতে বলল, জানি আমার জন্য এনেছেন, তাই নিজেই নিয়ে নিছি, আর এটাকে বলে চুরি। এই বলে জিলানি হুজুরের হাতের ঘড়িটা এগিয়ে দিল। হুজুর হাত চেক করে দেখল ঘড়ি নেই। হুজুর অবাক হয়ে বলল, এটা আবার কখন করলি? জিলানি বলল, আমার 2 হাত সমান তালে কাজ করতে পারে, এক হাতে রুটি নিয়েছি আর এক হাতে ঘড়ি। হুজুর হু হু করে হাসতে হাসতে জিলানির কান টেনে বলল, আর তো রুটিতে যে বিষ মিশে দিয়েছি সেটা না জেনে হাঁসের মতো গদগদ করে গিলছিস। এটা শুনে জিলানির গলায় রুটি আটকে গেল। কাশতে কাশতে মুখে রুটি ফেলে দিয়ে গলায় আঙুলতে বমি করার চেষ্টা করতে লাগলো। হুজুর আরো জোরে হাসতে হাসতে বলল, আরে থাম থাম, মজা করছি, তোকে আমি বিষ কেন দেবো হতচ্ছাড়া, ইয়ার কেউ বুঝিস না? জিলানি হাফ ছেড়ে বলল, এমন ঘাটিয়া মজা কেউ করে? বিষের প্রভাব শুরু হওয়ার আগেই তো আমি গলায় রুটি আটকে মারা যেতাম। হুজুর বলল, তোর তো তেল্লা চোরকে শিক্ষা দিতে এটাই করতে হয় তোর মতো। একটা কথা সবসময় মাথায় রাখবি, এটা দুনিয়া। মরার জন্য 1 ফোঁটা বিষ যথেষ্ট, কিন্তু বেঁচে থাকার জন্য প্রতিদিন অগণিত বিষ পান করতে হয়। সেটা হলো মানুষের মুখের বিষ। মানুষের কথার চেয়ে ভয়ানক বিষ এখনও সৃষ্টি হয়নি। জিলানি বলল, আমার তো মনে হয় মানুষগুলোই বিষাক্ত, তারা দুনিয়ার লোভে পড়ে পরকাল ধ্বংস করে। হুজুর বলল, এটা সবাই বুঝে না, এখন আমার কথা মন দিয়ে শোন, আমি সমাধান পেয়ে গেছি। তারা যেই বাচ্চাকে বলি দিবে বলে ঠিক করেছে, অর্থাৎ তোর ভাবির গর্ভে যে আছে তাকে আমরা বাঁচাবো, আর তার বয়স যখন 8 বছর হবে তখন এই বলির মেয়াদ শেষ হয়ে যাবে। এমন কিছু করতে হবে যাতে ওই বাচ্চা 8 বছর পর্যন্ত জীবিত থাকে। জিলানি বলল, এটা কিভাবে সম্ভব? হুজুর বলল, যত তাড়াতাড়ি সম্ভব তোর ভাবির মাথার 3টা চুল এবং তার ব্যবহৃত কাপড়ের টুকরো নিয়ে আয়। জিলানি চিন্তিত হয়ে বলল, আমাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে, ওই বাড়ির আশেপাশে দেখলে আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে, তাহলে আমি এটা কিভাবে করব? হুজুর বলল, তুই এটা পারবি বলেই তোকে করতে বলেছি, চুরিবিদ্যা কাজে লাগে, এবার ভালো কাজে। রাত 12টা ছুঁই ছুঁই। জিলানি তাদের বাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখা যাচ্ছে মালিহা দোতলার জিলানির কাছে দাঁড়িয়ে আছে আনমনে। এখনো ঘরে বাতি জ্বলে আছে, মানে ওরা ঘুমায়নি। জিলানি অপেক্ষা করতে লাগলো বাতি নিভার জন্য। তখন একটা কালো রঙের কুকুর এসে জিলানির চারিদিকে চক্কর কাটতে লাগলো। জিলানি অবাক হয়ে কুকুরটার দিকে তাকিয়ে বলল, কি করছিস তুই? কুকুরটা চক্কর থামিয়ে সামনের 2 পা বিছিয়ে বসে পড়ল। জিলানিও বসে পড়ল। কুকুরটা ঘাড় কাত করে জিলানির দিকে তাকালো। জিলানিও একইভাবে তাকিয়ে বলল, ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে পারিস না? তুই তো কালা কেন? নিশ্চয় তোর মা তোকে জন্ম দেওয়ার সময় ফিল্টার লাগাতে ভুলে গিয়েছিল। কুকুরটা আস্তে করে ঘেউ করে উঠল। জিলানি বলল, আমার উপর চিল্লা লাভ কি? দোষ তো তোর মার, আর তোর তো নিশ্চয়ই সুন্দর একটা নাম আছে, তারপরে সবাই থেকে কুত্তা বলে ডাকে, তোর খারাপ লাগে না? কুকুরটা আবার ঘেউ ঘেউ করে উঠে জিব্বাটা বের করে হা হা করতে লাগলো। জিলানি জিব্বাটা ধরে মুখটা 2 দিকে উঠিয়ে দাঁত চেক করে বলল, এত ময়লা, ব্রাশ করিস না কবে থেকে? বুঝলাম টুথপেস্ট কেনার টাকা নেই, তাই বলে বালু দিয়েও তো মাজতে পারিস, পোকায় ধরলে বুঝবি। কুকুরটা খুব শান্তভাবে জিলানির কথা শুনে বসে বসে। তখন হঠাৎ কুকুরটা জিলানিদের বাড়ির দিকে তাকালো। জিলানিও তাকিয়ে দেখলো বাতি নিভে গেছে। তাই দেরি না করে তাড়াতাড়ি উঠে বাড়ির দিকে যেতে লাগলো। পেছনে কুকুরটা জিলানির প্যান্টে কামড় দিয়ে ধরল। জিলানি ছিটকা মেরে ছাড়িয়ে বলল, কি করছিস, সেখান থেকে। কিন্তু কুকুরটা ছাড়ছে না, জিলানিকে বারবার এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। জিলানি বিরক্ত হয়ে রেগে কুকুরটাকে মারতে যাবে, তখন দেখল দোতলা লাইট আবার জ্বলে উঠছে বারবার। তার মানে তারা ঘুমায়নি। কুকুরটা জিলানিকে এই জন্যই বাধা দিচ্ছিল। জিলানি বুঝতে পেরে কুকুরটার মাথায় হাত বোলাতে বোলাতে শুক্রা বলে আবার বাড়ির দিকে তাকালো। পর্দার আড়াল দিয়ে ছায়ার মতো দেখা যাচ্ছে কাদির এবং তার মা মালিয়াকে কিছু একটা খাওয়ানোর জন্য জোর জবরদস্তি করছে। মালিয়া সেটা খেতে চাচ্ছে না। জিলানি রাগে ফেটে পড়ল। ইচ্ছে করছিল এখনই গিয়ে দুজনকে কেটে টুকরো টুকরো করে ফেলি, কিন্তু জিলানি রাগ নিয়ন্ত্রণ করে শান্ত রইল। যা করার জন্য এসছে সেটা করতে হবে। হঠাৎ জিলানির মাথায় একটা আইডিয়া খেললো। কুকুরটার দিকে তাকে জিলানি বলল, কালু, একটা হেল্প করবি? পরের দৃশ্য দেখা যায় কুকুরটা বাড়ির সামনে গিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করছে, ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে যেখানে কাদিরের আগের 2 স্ত্রী জাকে এবং জেসমিনকে মাটি চাপা দেওয়া হয়েছিল। কুকুরটা শুধু ঘেউ ঘেউ করছে না, বরং সেই স্থানের মাটি পা দিয়ে খুঁড়ছে। কুকুরের ঘেউ ঘেউ শুনে কাদির এবং কাদিরের মা হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। দেখা গেল গতকালের আগুনে কাদিরের মায়ের মুখের এক পাশ বাজে ভাবে পুড়ে গিয়েছে।
অত্যন্ত বিশ্রী লাগছে তাকে দেখতে। দূরে গাছের আড়াল থেকে জিলানি এসব দেখছে। কুকুরকে এমন আচরণ করতে দেখে কাদির এবং তার মা ভয় পেয়ে গেল। না জানি সে মাটি খুঁড়ে লাশ বের করে ফেলে। দুজনে দেরি না করে কুকুরকে ধাওয়া দিল, কিন্তু কুকুর ঘুরে ফিরে সেই জায়গাতে এসেই মাটি খোঁড়ার চেষ্টা করছে। কাদির এবং তার মা কুকুর নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে জিলানি চুপি চুপি ঘরে ঢুকে গেল। এক মুহূর্ত দেরি না করে সোজা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে মালিহার রুমে প্রবেশ করল। মালিয়া ঘুমিয়ে আছে। জিলানি পকেট থেকে ছোট কাঁচিটা বের করে হাতে নিয়ে পা টিপে টিপে মালিহার দিকে এগিয়ে গেল। এদিকে দেখা যায় কাদির কুকুরটাকে একটা পাথর ছুঁড়ে মারলে সেটা সোজা কুকুরটার মাথায় আঘাত করে। প্রচণ্ড আহত হয়ে কুকুরটা কান্নারত চিৎকার করতে করতে দৌড়ে চলে গেল। দুজন হাফ ছেড়ে আমার বাসায় ফিরে এলো। এদিকে জিলানি মাত্র মালিহার মাথা থেকে 3টা চুল কেটে নিয়েছে। এবার সে মালিহার পরনের কাপড় থেকে একটু কাপড় কাটতে যাবে, তখনই শুনতে পেল মা এবং ভাই এসেছে দোতলার দিকেই। জিলানি তাড়াতাড়ি করে একটু কাপড় কেটে খাটের তলে লুকিয়ে পড়ল। কাদির এবং তার মা মালিহার ঘরে প্রবেশ করল। জিলানি তাদের পা দেখতে পাচ্ছে, বুকটা ধুকপুক করছে। জিলানি নিজেকে নিয়ে ভাবছে না, ভাবছে ধরা পড়ে গেলে তারা সফল হয়ে যাবে। শুনতে পেল কাদির বলছে আর মাত্র 1 মাস বাকি। 1 মাস পর এই সময় বাবা আমাদের সাথে রাতের খাবার খাবে। কাদিরের মা বলল, তোর বাবা ফিরে এলে আমরা এখান থেকে চলে যাব, দূরে কোথাও গিয়ে নতুন করে সবকিছু শুরু করব। কাদির বলল, কিন্তু বাবা যদি জিলানির কথা জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? মা বলল, তখন বোঝা যাবে। এখন ভাবতে হবে মালিয়াকে নিয়ে। সে আজ ব্যাঙের ছাতা খেতে চায়নি, জোর করে খাওয়াতে হয়েছে। এর মানে সে তার স্মৃতি ফিরে পাচ্ছে ধীরে ধীরে। বাচ্চা জন্মের সাথে সাথে সবকিছু মনে পড়ে যাবে, তার আগেই তাকে শেষ করে দিতে হবে। কাদির বলল, তুমি এটা নিয়ে চিন্তা করো না, সেখান থেকে আর জীবিত ফিরতে পারবে না। জিলানি এসব কথা শুনে হতভম্ব হয়ে গেল। আসলে কি এরা তার মা আর ভাই? কোন পাপিষ্ঠ শয়তানের কবলে পড়েছে তারা? এত ঘৃণ্য কাজ করার পরেও তাদের মাঝে কোনো অনুশোচনা নেই। এদিকে দেখা যায় হুজুর ধ্যানে বসে আছে আর তার নিজের কক্ষে। হঠাৎ তার সামনে হাজির হলো সাদা দাড়িওয়ালা থপথপে এক ধোয়ার মতো অবয়ব। শেষে সালাম দিল লম্বা করে। হুজুর চোখ মেলে সালামের উত্তর নিয়ে জিজ্ঞাসা করল, কি খবর নিয়ে এসেছেন? সে জানালো, যা ভেবেছিলাম তার চেয়ে ভয়ানক। আরকান খুব নোংরা খেলায় মেতেছে। যে লোকটাকে ফেরানোর জন্য তারা আরকানের জালে ফেসেছে, সেই লোকটাকে সে অনেক আগেই মেরে ফেলেছে। এখন আরকান ওই তান্ত্রিক আর মা ছেলেকে নিজের খায়েশ পূরণের জন্য ব্যবহার করছে। হুজুর বলল, এটা আমি জানতাম আরকান তাকে মেরে ফেলেছে, কিন্তু এখন এসব করে তার ফায়দা কি? কেন করছে সেগুলো? সে জানালো, এটা তো বড় প্রশ্ন, আরকান কি চায়। তবে আপনি এই অনুসারী সেটা খুঁজে বের করে ফেলেছে। হুজুর কৌতূহল নিয়ে বলল, কি সেটা? সে জানালো, আরকানের একটা ছোট্ট মেয়ে ছিল, যাকে জন্ম দেওয়ার সময় তার স্ত্রী মারা যায়। আরকান তার স্ত্রী রেখে যাওয়া শেষ স্মৃতি হিসেবে ওই মেয়েকে অনেক আদর যত্ন দিয়ে পালতে থাকে। তবে এই মেয়ের বয়স যখন 8 বছর হয়, তখন এক মহামারীতেও তারও মৃত্যু হয়ে যায়। আরকান খুব খারাপভাবে ভেঙে পড়ে। এতে বেঁচে থাকার শেষ সম্বল মেয়েটাকে হারিয়ে ফেলার পর আরকান এতটাই হিংস্র হয়ে যায় যে সে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজগুলোর সাথে জড়িয়ে পড়ে। সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে দায়ী করে সে, শয়তানের পূজারী হয়ে যায়। এরপর একদিন সে এমন এক উপায় খুঁজে পায় যার মাধ্যমে তার মেয়েকে আবার ফিরিয়ে আনা সম্ভব। এতে করে প্রয়োজনে নিখুঁত এক পরিকল্পনা। মানুষের গর্ভে আরকান নিজের মেয়েকে আবার পুনর্জন্ম করার ভয়ানক এক ফন্দি আটে। এখানে পা দেয় ওই তান্ত্রিক আর মা ছেলে। হুজুর একটু অবাক হয়ে বলল, তার মানে আরকান এই বাচ্চাকে বলি দিবে না। 8 বছর পূর্ণ হলে সে তাকে নিজের কাছে নিয়ে যাবে। সে জানালো, ঠিক তাই। তার মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে ওই তান্ত্রিক আর মা ছেলেকে মেরে ফেলবে। তারপর যার গর্ভ থেকে সে জন্ম নিবে তার কাছে রেখে 8 বছর লালন পালন করাবে। এরপর তাকে মেরে ফেলে নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে যাবে। হুজুর বলল, কি ভয়ানক পরিকল্পনা এঁটেছে সে। তাকে কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। আপনি এর সমাধান বের করে আমাকে দ্রুত জানান। আরকানকে থামাতে হবে। সে জি হুজুর বলে অদৃশ্য হয়ে গেল। হুজুর চিন্তার ভাঁজ কপালি নিয়ে ভাবতে লাগলো, এত বুদ্ধি তার মাথা আল্লাহ দিয়েছে, ভালো কাজে ব্যবহার করলে দুনিয়া বদলে যেত। তখন দরজায় ঠকঠক আওয়াজ পড়ল। হুজুর বলল, এসো। দেখা গেল দরজা ভেদ করে আলোর মতো গতকাল মসজিদে দেখা সে জিন এসেছে। তার কপাল থেকে সাদা তরল বের হচ্ছে। সে হাত দিয়ে কপাল চেপে ধরে রেখেছে। হুজুর জিজ্ঞাসা করল, কি হয়েছে, জিলানি কোথায়? জিন বলল, আমি তাদের ধ্যান বিচ্যুত করেছিলাম। তারা আমাকে নিয়ে ব্যস্ত ছিল, তখন দেখেছিলাম জিলানি ঘরে প্রবেশ করেছে।
এরপর আমাকে পাথর দিয়ে আঘাত করা হয়, আমি আহত হয়ে ফিরে আসি। জিলানি সেখানেই আছে এখনো। হুজুর রেগে বলল, তাই বলে আপনি জিলানিকে রেখে চলে আসবেন? জিন বলল, আমি তো চাইলে ওই মা ছেলেকে আচ্ছা রকম ধোলাই দিতে পারতাম, কিন্তু তারা সন্দেহ করে ফেললে পরিকল্পনা ভেস্তে যাবে। তারা যদি বুঝে যায় কোনো জিন তাদের পেছনে পড়েছে, তাহলে ওই তান্ত্রিককে দিয়ে আরো কঠিন পদক্ষেপ নেবে। এতে করে আপনার কাজই কঠিন হয়ে যাবে। তাই আমার পরিচয় প্রকাশ পাওয়ার আগে চলে এসেছে, চিন্তা করবেন না, জিলানি সামলে নিবে, সে ঠিক চলে আসবে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। ইন্সপেক্টর শিহাব রহস্যময়ী মহিলার খোঁজে তার বাড়িতে এসে পৌঁছেছে। ঘটনাক্রমে সেখানে জিলানি এবং হুমায়রা উপস্থিত। পুলিশ দেখে ওই মহিলা তথা জিলানির মা হুমায়রাকে আক্রমণ করতে গিয়েও থেমে গেল এবং স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইল। ইন্সপেক্টর শিহাব জিলানিকে দেখে একটু অবাক হলো এবং জিজ্ঞাসা করল, তুই তো ওই চোরটা, তাই না? ওই দিন থানায় ভাঙচুর করার সময় ছিলি, তারপর সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিলি। জিলানি বলল, আপনার স্মৃতিশক্তির তারিফ করতে হবে ইন্সপেক্টর সাহেব, তবে একটু ভুল ইনফরমেশন আছে। আমি পালাইনি, তালা খোলা পেয়েছি। ভাবছিলাম জামিন হয়ে গেছে তাই চলে আসছি। সাহেব বলল, তালা খুলে দিয়েছে কে তোকে? জিলানি তার মায়ের দিকে ইশারা করে বলল, ওই মহিলা। সেই পেমেন্ট দিতেই আজকে তার বাড়িতে আসছিলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে দেখে তার পছন্দ হয়ে গেছে। সে চায় তার ছেলের সাথে এই মেয়েটার বিয়ে দিতে। তাই একটু ছোটাছুটি তর্কাতর্কি চলছিল। এহেড মুহূর্তে আপনি এসে হাজির। জিলানি মা রাগে চেঁচে বলল, হারামজাদা, মিথ্যা কথা বলবি না। ইন্সপেক্টর সাহেব, ওরা আমার ঘরে চুরি করতে এসেছিল, আমি হাতে নাতে ধরে ফেলেছি, তাই এখন মিথ্যা বাহানা বানাচ্ছে। জিলানি বলল, হায় আল্লাহ, আন্টি দিয়ে ঘাড়ের উপর পাল্টি মারে। হুমায়রা ডার্লিং, তুমি কিছু বলছো না কেন? হুমায়রা থতমত খেয়ে মনে মনে বলল, সোজা ডার্লিং? জিলানি আর চোখে দাঁত কটমট করে বিড়বিড় করে বলল, রিয়াকশন দেওয়া বন্ধ করে কিছু বল। হুমায়রা তোতলানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই মহিলা আমাকে জোর করে তার ছেলের সাথে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার বয়ফ্রেন্ডের প্রতি আমার অনেক দয়াল, লয়াল। তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এই বলে হুমায়রা ঠোঁট ফুলে কান্নার ভান করে জিলানির বুকে মাথা দিয়ে জিলানির টি শার্ট দিয়ে ফুরুত করে নাক পরিষ্কার করল। জিলানি বিড়বিড় করে বলল, ওভার অ্যাক্টিংয়ের দোকান। এবার মহিলা প্রচণ্ড রেগে তেড়ে আসতে নিলে সে আপনাকে থামিয়ে দিয়ে বলল, সরি, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আপনার বাড়ির দোতলায় জোড়া খুন হয়েছে, তার মাঝে একজনের লাশও গায়েব মর্গ থেকে। জিজ্ঞাসাবাদ করতে হবে আপনাকে। মহিলা বলল, আপনার কাছে ওয়ারেন্ট আছে আমাকে নিয়ে যাওয়ার? শিহাব বলল, আইনের লোককে আইন শেখাতে আসবেন না। আপনাকে আমি অ্যারেস্ট করতে আসিনি যে ওয়ারেন্ট লাগবে। জিজ্ঞাসাবাদ করব। আর হ্যাঁ, তোমরা দুজন এখনই এই বাসা থেকে বের হও। জিলানি তার মায়ের দিকে তাকে রহস্যময় এক হাসি দিল। জিলানির মা তখন দেখে নিল ওই অর্ধেক কাগজটা হুমায়রার ব্যাগে হালকা একটু বের হয়ে আছে। এটা দেখে তার চোখ চলচল করে উঠল। তবে ইন্সপেক্টর শিহাবের কাছ থাকায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। জিলানি আর হুমায়রা বাড়ি থেকে বের হয়ে গেল। যেতে যেতে জিলানি হুমায়রাকে জিজ্ঞাসা করল, তোমার কি মনে হয় সে দেখেছে এটা? হুমায়রা বলল, অবশ্যই দেখেছে, তার চোখের রং পাল্টে গিয়েছিল এটা দিয়ে চোখ পড়তেই। জিলানি একটু হেসে বলল, এবার আমাদের বাকি অর্ধেক খুঁজতে হবে। সে নিজে আসবে ওই অর্ধেক নিয়ে আমাদের কাছে। দৃশ্য শুরু হয় সেই দিন থেকে, যেদিন মালিহার প্রসব বেদনা ওঠে। কাদির এবং তার মা তাকে ধরে আগুনের বৃত্তের মাঝে নিয়ে যায়। মালিহা যন্ত্রণায় ছটফট করছে। ব্যাঙের ছাতার বিষাক্ত প্রভাব কেটে মালিহা তার মা আর বাবা আর বোনকে মনে করতে পারছে। চিৎকার করে কান্না করছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। তখন মালিহাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এদিকে জিলানি হাতে রোল করা একটা কাগজ আর অন্য হাতে কাচের শিশি নিয়ে ধীর পায়ে বাড়ি থেকে যাচ্ছে। জিলানির সাথে তাল মিলিয়ে কালো কুকুরটাও জিব্বা বের করে হেঁটে চলেছে। ব্যাকগ্রাউন্ডে কুকুরের কণ্ঠে শোনা যায়, আজ শেষ পরীক্ষা, আজ ব্যর্থ হলে সবকিছু ভেস্তে যাবে। এই কাগজে মালিহার চুল দিয়ে সেলাই করে একটা মন্ত্র লিখে দেওয়া হয়েছে। মালিহা এটা নিজের হাতে মাঝ বরাবর চিরে দুই টুকরো দুই জায়গায় লুকিয়ে রাখবে। তার বাচ্চার 8 বছর পূর্ণ হওয়ার আগে যেন এই দুই টুকরো কাগজ কেউ একসাথে জোড়া লাগাতে না পারে। আর এই কাচের বোতলে মন্ত্রপুত মধু আছে। মালিহার গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হবে তাকে এটা পান করিয়ে দিতে হবে। এতে করে সে নিজের বাহ্যিক রূপ হারিয়ে অন্য রূপ ধারণ করে ফেলবে। যতদিন না সে নিজের রূপে আসল ফিরে আসবে ততদিন আরকান তাকে নিয়ে যেতে পারবে না। তার আসল রূপে ফিরে আনার জন্য কাগজ জোড়া লাগাতে হবে। হুজুরের কণ্ঠ শুনতে শুনতে জিলানি বাড়ির সামনে পৌঁছে গেল। হাতের কাগজ আর কাচের বোতল শক্ত করে চেপে ধরে কুকুরটার দিকে তাকিয়ে বলল, কালু, তৈরি হয়ে নে। কুকুর সামনের 2 পা উঠিয়ে ভাউ করে সম্মতি দিল। ঘরের ভেতর থেকে মালিয়ার আত্মচিৎকার শব্দ ভেসে আসছে।
জিলানি এগিয়ে গেল আস্তে আস্তে। এদিকে মালিহা একসময় সন্তান জন্ম দিয়ে তার মুখ দেখার আগে জ্ঞান হারিয়ে ফেলল। কাদিরের মা কুৎসিত দেখতে বাচ্চাটাকে হাতের তালুতে নিয়ে উঠে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলল, সময় এসে গেছে তোমাকে বলি দিয়ে আমার স্বামীকে ফিরে আনার। পাশে দাঁড়িয়ে আছে কাদির, তার মুখেও পৈশাচিক এক হাসি। বাচ্চাটার সারা শরীর কালো লোমে ঢাকা, অদ্ভুত এক মোটা কণ্ঠে কান্না করছে। কাদিরের মা অচেতন মালিয়াকে দেখিয়ে বলল, কাদির, আমাদের কাজ হয়ে গেছে, এখন এই আপদটাকে মাটি চাপা দিতে হবে। তারপর তান্ত্রিককে খবর দে, যত তাড়াতাড়ি সম্ভব এই নোংরা বাচ্চাটাকে বলি দিয়ে তোর বাবাকে নিয়ে আসতে হবে। কাদির ঠিক আছে মা বলে এগিয়ে এলো মালিহার দিকে। রান্নাঘরের মেঝেতে গর্ত খোঁড়া আছে। আগে থেকেই কোন এক কারণে মালিয়াকে ঘরের ভেতরে মাটি চাপা দেওয়ার পরিকল্পনা করেছে তারা। কাদির মালিহার এক পা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো গর্তের দিকে। কাদিরের মা বাচ্চাটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে বলি দেওয়ার সরঞ্জাম তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই পুরো ঘরে সাদা ধোঁয়ার মতো ছেয়ে যেতে শুরু করলো। ঠান্ডা শৈত্যপ্রবাহের ন্যায় ধোঁয়াটা ঘরের প্রতিটা জায়গায় গ্রাস করে নিল। এটা দেখে কাদির মালিহার পা ছেড়ে দিয়ে মাকে ডেকে বলল, মা, এটা কি হচ্ছে? এই ধোঁয়া কিসের? কাদিরের মাও ভয় এবং অবাক হয়ে কাদিরের দিকে ছুটে এসে চারিদিকে তাকাতে তাকাতে বলল, জানি না কি হচ্ছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। আস্তে আস্তে ধোঁয়ার তীব্রতায় কাদির এবং তার মা কাশতে শুরু করলো। তাদের দম বন্ধ হয়ে আসতে লাগলো। কাশতে কাশতে অস্থির হয়ে দুজনে ফ্লোরে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে দেখা যায় এই ধোঁয়ার উৎস ওই কালো কুকুরের মুখ থেকে। দরজার নিচে দিয়ে সে এই ধোঁয়া ছাড়িয়েছে। জিলানি জানলা দিয়ে উঁকি মেরে সব দেখছিল। মা এবং ভাই অজ্ঞান হয়ে যাওয়ার পর জিলানি বলল, কালু, কাজ হয়ে গেছে, এখন যা করার তাড়াতাড়ি করতে হবে। মুখে রুমাল বেঁধে জিলানি ঘরে প্রবেশ করলো। এরপর দরজা জানলা সবকিছু খুলে দিয়ে ধোঁয়ার তীব্রতা কমিয়ে দিল। প্রথমে ঝুড়িতে থাকা বাচ্চার কাছে গিয়ে আতকে উঠল। তাকে দেখে, এটা কেমন বাচ্চা? শেভ না করে জন্ম নিয়েছে, গায়ে এত পশম কেন? এসব ভাবতে ভাবতে জিলানি কাচের বোতল ক্যাপ খুলে তার থেকে বাচ্চাটার মুখে মধু ঢেলে দিল। বাচ্চাটা মধু খাওয়ার পর কান্না থামিয়ে দিল। জিলানিটা চেঁচে বলল, কালু, ওর মায়ের জ্ঞান ফেরাতে সাহায্য কর। কুকুরটা দৌড়ে এসে মালিয়ার চেহারা চাটতে থাকলো জিহ্বা দিয়ে। এদিকে মধু খাওয়ার পর ধীরে ধীরে কুৎসিত দেখতে বাচ্চাটার রূপ বদলে যেতে থাকলো। শরীর থেকে লোমগুলো গায়েব হয়ে পরিষ্কার ফর্সা এক বাচ্চাতে রূপান্তরিত হয়ে গেল। মালিহার জ্ঞান ফিরে এলো। ধরফর করে উঠে পাশে কাদির এবং কাদিরের মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখল। মালিয়া কান্না করে বলতে লাগলো, আমার বাচ্চা কোথায়? পেছন থেকে জিলানি ডাক দিয়ে বলল, এখানে। দেখা গেল জিলানি বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন একটা ফুটফুটে সুন্দর ফুলের মতো বাচ্চা দেখা যাচ্ছে। মালিয়া দৌড়ে গিয়ে জিলানির কাছ থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে চুমু খেয়ে পরম মমতায় বুকে জড়িয়ে বলল, খবরদার আমার বাচ্চাকে স্পর্শ করবে না তোমরা আমার বাচ্চাকে বলি দিতে চাও, আমি জানি। জিলানি বলল, ভাবি, আমাকে ভুল বোঝো না, আমি এসব থেকে তোমাকে মুক্ত করতে এসেছি। মালিয়া বললে, আমি কাউকে বিশ্বাস করি না। আমার বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে আমি চলে যাব অনেক দূরে, তোমরা কেউ আমাকে খুঁজে পাবে না। এই বলে মালিয়া চলে যেতে লাগলো। যেতে যেতে পড়ে থাকা কাদির আর তার মাকে দুটা লাথি দিয়ে তাদের মুখে থুতু ফেলে হনন করে এগিয়ে গেল। জিলানি পেছনে যেতে যেতে বলল, ভাবি, তুমি যেতে পারবে না, কথা শোনো আমার। মালিয়া কোনো কথা না শুনেই যখনই দরজা দিয়ে পা বাড়ালো তখনই বিদ্যুতের ঝটকার মতো অদৃশ্য এক দেয়ালে বাড়ি খেয়ে পেছন থেকে ছিটকে এসে পড়ল। কাদির কপাল চাপড়ে বলল, বলেছিলাম যেতে পারবে না, কথা শুনলে না। মালিয়া কোকড়াতে কোকড়াতে উঠে আবার বের হতে নিলে একইভাবে ছিটকে পেছনে এসে পড়ল। কোলে বাচ্চাটা কান্না করতে লাগলো। জিলানি বলল, এটা বন্ধ করো ভাবি, তুমি বাড়িতে বন্দি হয়ে আছো, এখান থেকে বেরোতে পারবে না। মালিয়া রেগে জিলানির কলার ধরে বলল, বন্দি মানে কি? আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যাব, আমাকে এখান থেকে মুক্ত কর। তুই আর তোর পরিবার মিলে আমাকে এখানে আটকে রেখেছিস। জিলানিটা রেগে বলল, আমি জীবনে নিজের হাগ আটকে রাখতে পারি না, আর তোমাকে আমি কিভাবে আটকে রাখবো? শান্ত, আমার কথা শোনো, তোমাকে আটকে রেখেছি আমার মা আর ভাই, আমি তোমাকে মুক্ত করতে এসেছি। তাহলে করমুক্ত, কিসের জন্য অপেক্ষা করছিস? জিলানি একটু তোতলানো কণ্ঠে বলল, হ্যাঁ করব, তবে সেটা এখন না, আরো 8 বছর তোমাকে এই বাড়িতে বন্দি থাকতে হবে। মালিয়া প্রচণ্ড রেগে বলল, 8 বছর মানে কি বলতে চাস তুই? জিলানি মালিয়াকে জোর করে ধরে এক জায়গায় বসে বলল, শান্ত হও এবং আমার কথা মন দিয়ে শোনো। আমার মা এবং ভাই তোমাকে এখানে এমন এক কালো জাদুর বেড়াজালে আটকে দিয়েছে যে চাইলেও সেটা ভাঙা সম্ভব না। তোমার বাচ্চা যখন 8 বছর পূর্ণ হবে তখন এই বেড়াজাল আপনা আপনি ভেঙে যাবে।
তারপর তুমি মুক্ত হবে। এসব শুনে মালিয়া চিৎকার করে কান্না করে উঠল। এ কোন নোংরামিতে পড়েছে আমি? কেন এমন হলো আমার জীবনটা? কি পাপ করেছিলাম আমি? এসব বলে মালিয়া আর্তনাদ করছিল। কোলেও বাচ্চাটাও কান্না করছে। জিলানি কি বলে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না। জিলানি বলল, তোমার কোলে যে বাচ্চাটা আছে সেটা কোনো মানুষের বাচ্চা না। সবকিছু তোমাকে বলবো, তবে কথা দাও শান্ত থাকবে। তুমি চাইলে নিজের মাতৃত্ব দিয়ে এই শয়তানের বাচ্চাকে মানুষের মতো লালন পালন করতে পারো। তুমি যা শিখাবে এই বাচ্চাটাও তাই শিখবে। মালি এবার শান্ত হয়ে জিলানির কথা শুনতে লাগলো। জিলানি সেই চুল দিয়ে সেলাই করা মন্ত্র লেখা কাগজটা মালিয়ার হাতে দিয়ে বলল, এটা নিজ হাতে মাঝখান থেকে চিরে 2 টুকরো 2 জায়গায় লুকিয়ে রাখবে। ভাই অথবা মা কেউ যেন এটা না পায়। একটা পেলে সমস্যা নেই, 2টা ভুলেও তাদের হাতে লাগা যাবে না। মালি জিজ্ঞাসা করলো, এটার কাজ কি? জিলানি বলল, এটা তাদের সকল পরিকল্পনা ব্যর্থ করবে। আমার ভাইয়া আর মা যখন বাচ্চাকে বলি দেওয়ার জন্য জাগবে তখন তারা তাকে আসল রূপে ফিরে পাবে না। আরকান বলবে, আমার বাচ্চা আসল রূপে ফিরে না আসা পর্যন্ত বলি গ্রহণ করা হবে না। তাই আমার ভাই আর মা ওই কাগজ জোড়া লাগিয়ে তাকে আসল রূপে ফিরাতে চাইবে। আরকান তেমন চাপ নেবে না, কারণ তার হাতে আছে 8 বছর। সে বিশ্বাস করে বসে থাকবে 8 বছরে একটা কাগজ জোড়া লাগানো কোনো ব্যাপার না। এই জন্য তোমাকে কাগজের টুকরো দুটো এমন জায়গায় লুকাতে হবে যাতে নিজেও ভুলে যাও। মালিয়া জিজ্ঞাসা করলো, তারপর 8 বছর কেটে গেলে কি হবে? জিলানি বলল, আরকান এই বাচ্চাটাকে 8 বছর হওয়ার আগে নিতে পারবে না, আর এই ক্রোধে সে আমার মা ভাইকে মেরে ফেলবে। মালিয়া বলল, তাহলে তো আমাকেও ছাড়বে না সে। জিলানি বলল, ঠিক তাই, কিন্তু তোমার কোলে যে আছে সে সাধারণ কেউ না। তখন তোমাকে রক্ষা করার জন্য এই বাচ্চা থাকবে। সে তোমাকে বাঁচাবে আরকানের কবল থেকে। তবে এই জন্য তার নিকট তোমাকে মা হয়ে উঠতে হবে। তাকে এমনভাবে লালন পালন করো যাতে সে মায়ের জন্য জীবনও দিয়ে দিতে পারে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। ভোরের আলো ফুটেছে, পাখিদের কিচিমিচির শব্দে মুখরিত চারিদিক। হালকা কুয়াশায় আর্থা পরিত্যক্ত এক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। লাল রঙের হুডি পরে 2 হাত পকেটে ঢুকিয়ে হঠাৎ পেছন থেকে হামিম এসে বলল, এই পিচ্ছি, এখানে কি করছো? মাইদে তোমাকে ডাকছে, আসো। আর্থা বলল, তুমি তো আমার ছোট মাকে পছন্দ করো তাই না? হামিম একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ তা তো করি, কিন্তু মাদি আমাকে পছন্দ করে না। আর্থা বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা করলে ছোট মা তোমাকে পছন্দ করতে শুরু করবে। হামিম খুশি হয়ে বলল, বলো বলো কি সেটা? মাইদের জন্য আমি সবকিছু করতে পারি। আর্থা বলল, সবকিছু? হামিম বলল, হ্যাঁ সবকিছু। আর্থা বলল, তাহলে কোমর হয়ে যাও। আমার না খুব চাপ দিয়েছে, কিন্তু এই পরিত্যক্ত জায়গায় কোমর পাচ্ছি না। হামিম চুপসে গিয়ে বলল, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আর্থা পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে যেতে বলল, হাগামতা নিয়ে কেউ ইয়ার্কি করে? আমি বলল, ভেতরে কোথায় যাচ্ছ? ভূত আছে এখানে, চলে আসো, মাদিয়া ডাকছে। কিন্তু আর্থা কোনো কথা না শুনে ভেতরে চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই বাচ্চার এত সাহস কেন? আমি দরকার হলে প্যান্টে করবো, তবুও এরকম বিল্ডিংয়ে টয়লেট খুঁজতে যাব না। এদিকে আর্থা চারিদিকে তাকাচ্ছে আর হাঁটছে ভেতরে। দেয়ালগুলো লতাপাতা বেয়ে উঠছে, দরজা জানলাগুলো ফাঁকা। হঠাৎ আর্থার পেছন দিয়ে খুব দ্রুত কিছু একটা চলে গেল। আর্থা খুব স্বাভাবিকভাবেই পেছনে একবার তাকালো আর সামনে যেতে লাগলো। দেখা গেল দেয়াল থেকে কিছু লতাপাতা সাপের মতো মুড়িয়ে আর্থার পেছন থেকে জড়িয়ে নিতে চাইল। সাথে সাথে আর্থা পেছনে তাকালে সবকিছু স্বাভাবিক। আর্থা বুঝতে পারলো কেউ তো আছে এখানে, তাই ফাঁকা জানলার ওয়ালের ওপর লাফ দিয়ে উঠে বসলো। বলল, আমি লুকোচুরি খেলার মোডে নেই, সামনে এসে বলো কি চাও। তখন ঠিক আর্থার পেছনে সাদা শাড়ি পরিহিত এক মহিলা আবির্ভাব হলো। সে আর্থাকে আঘাত করতে যাবে, তখনই আর্থা লাফ দিয়ে বসা থেকে উঠে বলল, পেয়ে গেছি। সাদা শাড়ি পরা সে রেগে গড়গড় করে বলল, কিন্তু তুই তো বলেছিলি লুকোচুরি খেলবি না। আর্থা বলল, এটা তো আমার টেকনিক ছিল, তুমি ধরা পড়ে গেছ। সে হেরে যাওয়ার কান্না মুখ করে বলল, এই জন্যই বাচ্চা পছন্দ করি না আমি। এই বাচ্চা তুই আমার বাড়িতে কি করছিস? যা বের হয়ে যা। আর্থা আস্তে আস্তে বলল, এটাই তোমার বাড়ি, দরজা জানলা কিছুই তো নাই, চোর ঢুকে সব নিয়ে যাবে একদিন, দেখো। সে চিৎকার করে ভয়ানক রূপ ধারণ করে আর্থার ঠিক মুখের সামনে এসে বলল, বেরিয়ে যায় এখান থেকে। আর্থা আর স্বাভাবিক রূপেই বাচ্চাদের মতো করে চিৎকার করে তার মুখের সামনে গিয়ে বলল, আমি যাব না। সেবার ভরকে গিয়ে বলল, কি রে বাচ্চা, তুই আমাকে ভয় পাচ্ছিস না কেন? আর্থা বলল, ভয় পাচ্ছি তো আমি। সে বলল, পাচ্ছিস, কিন্তু কোথায়, আমি দেখছি না কেন? আর্থা বলল, আমি যাকে দেখাই না তাহলে নজর লেগে যায়। সে চিন্তা করতে করতে একটু অন্য মানুষকে বলল, নজর লেগে যায়? 1 মিনিট, তুই কি বলছিস, সত্যি করে বলতো তুই কে? আর্থা বলল, আমি কি, তার চেয়ে বড় কথা আমি কি চাই। সে বলল, কি চাস তুই? আর্থা বলল, কি চাই তার চেয়ে বড় কথা কেন চাই?
সে দাঁত কটমট করে বলল, কেন চাস? আর্থা বলল, কেন চাই তার চেয়ে বড় কথা, কার জন্য চাই? এবার সে প্রচণ্ড রেগে নিজের মাথায় দেয়ালের সাথে বাড়িতে বলল, সকাল সকাল কার পাল্লায় পড়লাম? এই বলে আর্থার 2 হাত ধরে কান্না করে বলল, আমার ছোট মা, আদরে মেয়ে, বলো তুমি এখানে কেন এসছো, আর যাওয়ার জন্য কি নিবে? আর্থা এবার সিরিয়াস হয়ে বলল, তুমি আরকান নামে কাউকে চেনো? সে আরকানের নাম শুনে একটু হকচকে বলল, আরকান? তাকে তুমি কোথায় পেলে? দৃশ্য পরিবর্তন। বাইরে হামিম পায়চারি করছে আর বিড়বিড় করে বলছে, এই পিচ্ছে এখন আসছে না কেন? তাকে ছাড়া ফিরে গেলে মাদিয়া রাগ করবে। একবার গিয়ে দেখবো নাকি ভেতরে কি করছে সে। এই বলে হামিম ভেতরে 2 পা বাড়িয়ে আবার 3 পা পিছিয়ে এলো এবং বলল, না না, ভেতরে ভূত থাকতে পারে। বাচ্চাদের কিছু করবে না ভূতে। আমার মতো দামরাদের দেখলে ব্রেকফাস্ট হিসেবে তাদের টেবিলে সাজাবে। কিন্তু তাই বলে বাইরে দাঁড়িয়ে থাকবো? যদি পিচ্চির কোনো বিপদ হয় ভেতরে? না না, আমাকে যেতেই হবে তাকে খুঁজতে। এই বলে আবার ভেতরে পা বাড়ালো। একটু গিয়ে আবার দৌড়ে বেরিয়ে এলো এবং বলল, আমার দ্বারা হবে না, যাই গিয়ে মাদিয়াকে ডেকে নিয়ে আসি। তখনই সেখানে মাদি এসে উপস্থিত। কিরে ভোতাই, তোকে সে কখন পাঠিয়েছে আর্থাকে আনতে, আর তুই এখানে দাঁড়িয়ে লেফট রাইট করছিস? আমি বলল, আর ওই পিচ্ছে কারোর কথা শুনে নাকি? এতবার না করার পরেও এই বিল্ডিংয়ের ভেতরে চলে গেল। মাদি একটা অবাক হয়ে বলল, ভেতরে গেছে মানে? আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? হতচ্ছাড়া, ওর কোনো বিপদ হলে না তো? এই বলে মাদিয়া ভেতরে যেতে লাগলো। পেছন পেছন হামিম মজে যেতে বলল, আমি আসছি, তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো মাদিয়া। এদিকে দূর থেকে আসতে দেখা যায় জিলানি আর হুমায়রাকে, আর মাদিয়া আর হামিমকে বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখছে। হুমায়রা জিজ্ঞেস করলো, ওরা কোথায় যাচ্ছে? জিলানি বলল, নিশ্চয়ই লিটল ঘোস্টের পেছনে। এখন আমাদের তাড়াতাড়ি হুজুরের কাছে যেতে হবে। আজ রাত 12টায় আর্থা 8 বছর পূর্ণ হবে। আজকে এই খেলা শেষ হতে হবে। হুমায়রা বলল, তোমার কি মনে হয় ওই মহিলা ফাঁদে পা দিবে? জিলানি বলল, সে দিবে, তাকে দিতেই হবে। দৃশ্য পরিবর্তন। জিজ্ঞাসাবাদ শেষে ওই মহিলা থানা থেকে বের হয়ে তাড়াহুড়া করে চলে যাচ্ছে। তার উদ্দেশ্য এখন তান্ত্রিককে সাথে নিয়ে সেখানে যাওয়া যেখানে বাকি অর্ধেক কাগজ আছে। এদিকে ইন্সপেক্টর শিয়াব ওই মহিলার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্য এক পুলিশ সদস্য বলল, তার বক্তব্য সন্দেহজনক ছিল, তবু তাকে ছেড়ে দিলেন কেন? শিয়াব বলল, কারণ আমাকে জানতে হবে সে এখন কোথায় যাচ্ছে আর তার উদ্দেশ্য কি। চলো তার পিছু করা যাক। দৃশ্য শুরু হয় অতীত থেকে। জিলানির কথা মতো মালিহা কাগজটা অর্ধেক করে 2 জায়গায় লুকিয়ে দিল। কাদের এবং তার মা আরকানের মিথ্যা জালে ফেসে আছে। কাদেরের মা ভাবছে তার স্বামী এখনও জীবিত আছে, আর এই বাচ্চাকে আসল রূপে ফিরিয়ে এনে বলি দিতে পারলেই আরকান তার স্বামীকে ফেরত দিবে। ওইদিকে আরকান বসে আছে, কাগজে জোড়া লাগাতে পারলেই এই মা ছেলের কাজ শেষ, তাদের মেরে ফেলবে। আর আমার মেয়ের 8 বছর পর্যন্ত মালিয়ার কাছে বড় হবে, এরপর মালিয়াকেও মেরে ফেলবো। মালিয়ার এখন ব্যাঙের ছাতা খেয়েও অনেক কিছু মনে রাখতে পারে। বিষাক্ত প্রভাব মালিহার শরীরে আর মনে শুয়ে গিয়েছে, কিন্তু এটা কাদির আর তার মা জানে না। মালিয়া বুঝতে দেয়নি। কাদির অনেকবার জিজ্ঞাসা করেছে, মালিয়াকে এসব কি করে হলো, কি করেছে, বাচ্চাটার রূপ বদল হলো কিভাবে, সেদিন কি হয়েছিল আমার জ্ঞান অজ্ঞান হয়ে যাওয়ার পর? মালিয়া সোজাসাপটা উত্তর দেয়, আমি কিছু জানি না, আমিও অজ্ঞান ছিলাম। কাগজের ব্যাপারে তান্ত্রিক জানিয়েছে, তান্ত্রিক বলে দিয়েছে যতদিন কাগজ খুঁজে জোড়া না লাগানো যাবে ততদিন আরকান এই বলি গ্রহণ করবে না। তান্ত্রিক এটাও বলেছে ওই কাগজ মালিয়াকে দিয়েই চিরে লুকানো হয়েছে। যেহেতু মালিয়া কিছু মনে রাখতে পারে না, তাই কাদিরের মাও অসহায় হয়ে পড়ল। এদিকে তার চেহারার এক পাশ দিন দিন আরো বিশ্রী হতে লাগলো। তান্ত্রিক ব্যাঙের ছাতা দিয়ে এক ঔষধি তরল বানানো টোটকা দিল, এতে করে কিছু সময়ের জন্য হলেও সে তার সুন্দর চেহারা ফিরে পাবে। প্রতি সপ্তাহে একদিন ওই ঔষধি তরল খেতে হবে মানুষের কাটা আঙ্গুল দিয়ে। পুরো ঘর তন্ন করে খুঁজে কাগজ পেল না কাদির এবং তার মা। সত্যি বলতে মালিয়াও ভুলে গিয়েছে সে কোথায় রেখেছে। এদিকে বাচ্চাটা বড় হতে লাগলো দিন দিন। তার নাম রাখা হলো আর্থা। মালিয়ার যখন সবকিছু মনে পড়ে যায় তখন বাচ্চাটার সাথে কথা বলে, মা বাবা বোন সবার কথা বলে, বিশেষ করে ছোট বোন মাদিয়ার কথা বেশি বলে আর্থার কাছে। আর্থা মন দিয়ে শুনে তার মায়ের কথা। শয়তানের বাচ্চা হওয়ার পরেও মালিয়ার আদর যত্নে আর্থা এক ভালো আত্মার রূপান্তরিত হতে থাকে। কাদির এবং তার মা আর্থাকে সহ্য করতে পারত না, কিন্তু মালিয়া পুরোটা সময় আর্থাকে নিয়ে থাকতো, নিজ হাতে খাইয়ে দিত। প্রথম ছোট আর্থা মালিয়ার হাতে কামড় বসিয়ে রক্ত বের করে দিত। মালিয়া সেটা মেনে নিয়েও আর্থাকে ভালোবাসা কমায়নি। চুলে তেল দিয়ে চুল বেনি করে দেয়া থেকে শুরু করে রাতে গান গেয়ে ঘুম পাড়ানো, এসব কিছু আর্থাকে সম্পূর্ণ মানুষের বাচ্চা হিসেবেই গড়ে তুলল।
কিন্তু দিন দিন মালিয়া নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ হারাতে লাগলো। ব্যাঙের ছাতার বিষাক্ত প্রভাব মালিয়াকে মাঝে মাঝে হিংস্র জন্তু বানিয়ে দিত। মালিয়া যখন বুঝতে পারত সে নিয়ন্ত্রণ হারাচ্ছে, তখন আর্থাকে ওয়াশরুমে বন্ধ করে দিত, যাতে রাগের মাথায় আর তার কোনো ক্ষতি হয়ে না যায়। এমন একদিন মালিয়া নিজের রাগের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। ব্যাঙের ছাতার বাটি থেকে পাগলের মতো সেটা খেতে খেতে নিজেকে আঘাত করতে লাগলো। কাদের মালিয়াকে থামাতে এলে ধস্তাধস্তির এক পর্যায়ে মালিয়া টেবিলে থাকা ফল কাটার ছুরিটা উঠে সোজা কাদিরের গলায় চালিয়ে দিল। কাদির সাথে সাথে এক হাত দিয়ে নিজের গলা চেপে ধরে মালিয়ার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে মালিয়ার গলায় চালিয়ে দিল। দুজন একসাথে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে ধীরে ধীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বন্ধ ওয়াশরুমের ভিতর থেকে ছোট্ট আর্থার কণ্ঠ ভেসে এলো, মাম্মি, মাম্মি, আমাকে এখান থেকে বের করো। দৃশ্য ফিরে আসে বর্তমানে। হুজুর তার কক্ষে সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। মেঝেতে স্টার সার্কেল অঙ্কন করা হয়েছে। সার্কেলের প্রতিটি বিন্দুতে একটা করে মৃত ব্যাঙ রাখা হয়েছে। মাঝখানে আগুন জ্বালিয়ে ব্যাঙের ছাতা স্যুপ তৈরি করা হচ্ছে। লাল সুতো দিয়ে আর্থার চুল বেঁধে দেওয়া হয়েছে। পাশে দাঁড়িয়ে আছে মাদিয়া এবং জিলানি। একটু দূরে হুমায়রা এবং তার ভাই হামিম। হুমায়রার তার ভাইকে বিড়বিড় করে জিজ্ঞাসা করল, কিরে, এখনো প্রেমের ভূত নামেনি মাথা থেকে? হামিম বলল, এসব দেখার পর নেমে গেছে। এই তান্ত্রিক ফ্যামিলিতে বিয়ে করলে আমার বাসর ঘর হবে না, বাসর জঙ্গল করতে হবে। তখন হুজুর এসে বলল, সব প্রস্তুতি শেষ আরকানকে থামানোর, এখন শুধু তাকে আহ্বান করা বাকি। জিলানি, তুমি এবং মাধিয়া বাইরে দরজার কাছে থাকবে। ওই তান্ত্রিক আর তোমার মা যেন কিছুতেই এই ঘরে প্রবেশ করতে না পারে। তোমার মায়ের কাছ থেকে বাকি অর্ধেক কাগজ নিয়ে সরাসরি আমার কাছে দিবে। আমি সেটা জোড়া লাগানোর আগেই পুড়িয়ে দিব। আজ আর্থার 8 বছর পূর্ণ হবে। আরকান চাইবে গা কাগজ জোড়া লাগিয়ে তাকে নিয়ে যেতে, আর তোমার মা চাইবে আর্থাকে বলি দিতে। হুমায়রা বলল, আর আমাদের জন্য কোন দায়িত্ব আছে? হুজুর বলে, আছে তো, তোমরা দুজন আমার সাথে থাকবে। আরকানকে বন্দি করতে তোমার সাহায্য লাগবে। হামিম বলল, আজ আর বেঁচে ফেরা হলো না মনে হয়। মাহিদি এসে আর্থার সামনে হাঁটু গেড়ে বসে আর্থার 2 হাত আলতো করে ধরে বলল, আমি আমার বোনকে হারিয়েছি। যদি তাকে ভুল না বুঝে একটু খোঁজার চেষ্টা করতাম, তাহলে হয়তো গল্পটা ভিন্ন হতো। আমার বোনে রেখে যাওয়া শেষ স্মৃতি তুমি, তোমাকে যেন হারাতে না হয়। আমি তোমাকে হারাতে দিব না। আর্থা বলে, তুমি চিন্তা করো না, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি সবসময় তোমার সাথে থাকবো। মাদিয়া অশ্রুসিক্ত চোখে আর্থার কপালে চুমু দিয়ে বলল, চলো এটা শেষ করা যাক। এই বলে মাদিয়া বাইরে চলে গেল। জিলানি আর্থার কাছে এসে বলল, আমাকে কিছু বলতে চাও লিটল ঘোস্ট? আর্থা পাশ থেকে একটা চেয়ার এনে চেয়ারের ওপর দাঁড়িয়ে জিলানির গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। জিলানি হাঁ করে গালে হাত দিয়ে বলে, এটা কি হলো? আর্থা বলল, এক গালে থাপ্পড় মারলে বিয়ে হয় না। আমার ছোট মায়ের যেন কিছু না হয়। যদি এসব শেষে ছোট মাকে সহি সালামতে নিয়ে আসতে পারো, তাহলে আরেক গালে চর দিয়ে তোমার বিয়ের অভিশাপ কাটিয়ে দেব। জিলানি গাল ডলতে ডলতে বলল, এটা তো এমনই বলা যেত। আচ্ছা, তোমার ছোট মা কি নিয়ে আসবো? শত হলেও আমি তোমার ছোট বাবা। এই বলে জিলানি হাসতে হাসতে চলে গেল। আর্থা বলল, তোমার সাথে আমার মাকে বিয়ে দিলে তো? দূর থেকে হুমায়রা এটা দেখে বলল, এমন হ্যান্ডসাম ছেলে 2টা বউ ডিজার্ভ করে। আমি না হয় আর্থার এক্সট্রা ছোট মা হব। আমি বলল, তোর মতো ছ্যাঁচড়া দুনিয়াতে দেখি নাই। হুমায়রা বলল, আয়নাতে দেখছিস তো। এদিকে দেখা যায় তান্ত্রিক আর জিলানির মা পরিত্যক্ত কলোনিতে পৌঁছে গিয়েছে। তান্ত্রিক এখানে থাকা সকল খারাপ আত্মার ঘ্রাণ পেয়ে গেল। সে তাদেরকে মন্ত্রের মাধ্যমে নিজের দিকে আকর্ষিত করল। খারাপ আত্মাগুলো তান্ত্রিকের সাথে চলতে লাগলো। জিলানির মায়ের হাতে সেই বাকি অর্ধেক কাগজ। তান্ত্রিক বলল, আজ রাত 12টায় আর্থার 8 বছর পূর্ণ হবে। তার আগেই বলি দিতে হবে। যেভাবে হোক তোমার ছেলের কাছ থেকে বাকি অর্ধেক কাগজ নিতে হবে। জিলানির মা বলল, ও আমার ছেলে না, আমার ছেলে একটাই ছিল, সে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারছি না ওই সব কোথা থেকে শিখলো। জিলানির পেছনে নিশ্চয় কেউ আছে যে ওকে এসব শিখেছে এবং ওকে রক্ষা করেছে। তান্ত্রিক বলল, সে যেই থাকুক, আজ শেষ করতে হবে। সোজা পথে না দিলে বাঁকা পথে নিতে হবে। তুমি আবার তোমার ছেলেকে মারার সময় কষ্ট পেও না। জিলানির মা বলল, ওর মতো ছেলেকে মারতে আমার একটু কষ্ট হবে না। নিজের বাবাকে ফিরে আনতে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, ওর বেঁচে থাকার অধিকার নেই। এদিকে হুজুর আর্থাকে বুঝে বলেছে, আজ তুমি কোনো অলৌকিক শক্তি ব্যবহার করতে পারবে না। একদম সাধারণ মানুষের মতো হয়ে থাকবে। যা করার আমি করব, আরকানের সাথে আমি লড়ব। ভুলেও তুমি আরকানের মুখোমুখি হয়ে শক্তি ব্যবহার করবে না, তাহলে সব ভেস্তে যাবে। আর্থা বলে, আমি শুনেছি আরকান অনেক শক্তিশালী, আপনি কি তার শক্তির সাথে পেরে উঠবেন? হুজুর একটু হেসে বলল, দেখা যাক। আর্থাকে স্টার সার্কেলের মাঝে শুয়ে দেয়া হলো।
হুজুর হুমায়রা এবং হামিমকেও বলল, আর্থার চুলের সাথে বাঁধা লাল সুতোগুলোতে 3টা করে গিট লাগিয়ে দাও। হুমায়রা এবং হামিম তাই করতে লাগলো। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আছে জিলানি এবং মাদিহা। কারোর মুখে কোনো কথা নেই। মাদিহার মনটা অস্থির লাগছে। কি হতে যাচ্ছে সামনে ভাবতেই কেমন যেন লাগছে। বারবার মালিয়ার হাসিমাখা মুখটা ভেসে উঠছে। জিলানি বলল, তোমার বোন নিজের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অনেক আগেই নিজেকে শেষ করে দিত এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে, কিন্তু সে সেটা করেনি। একাই লড়ে গিয়েছে সবকিছুর বিরুদ্ধে। তার একমাত্র বাঁচার আশা ছিল এই বাচ্চাটা। সে স্বপ্ন দেখত একদিন মুক্ত হয়ে বাচ্চাটাকে নিয়ে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিবে, বাবা মায়ের সাথে মিলবে, তোমার সাথে দেখা হবে, কিন্তু শেষ পর্যন্ত হেরে গিয়েছে। আমি যখন তার মৃত্যুর খবর শুনি তখন এতটাই ভেঙে পড়েছিলাম যে চিৎকার করে কান্না করেছিলাম। সে আমার রক্তের কেউ না, আমাদের দেবর ভাবির সম্পর্ক তেমন ছিল না, তবুও আমি কষ্টে ভেঙে পড়েছিলাম। তারপর জানতে পারি পুলিশ ভাবির কোন এক ছোট বোনের ঠিকানা পেয়েছে, তাকে চিঠি পাঠিয়েছে। আমি সেই ঠিকানা জোগাড় করে তোমার পিছু আসি, কিন্তু অপরিচিত একটা ছেলের মুখে সরাসরি এসব আজগুবি কথা শুনলে তুমি আমাকে পাগল ভাবতে পারতে। তাই প্রথমে তোমার পার্স চুরি করে আমার প্রতি তোমাকে আকর্ষিত করি, যাতে পরের বার দেখলেই আমাকে চিনতে পারো। সব শুনে মাদিয়া বলল, তার মানে আমার সাথে তোমার দেখা হওয়াটা কাকতালীয় ছিল না? জিলানি বলল, না, ওটা আমার প্ল্যান ছিল। তবে চুরিটা সত্যি করেছিলাম। মাত্র 700 টাকা ছিল তোমার পার্সে। ভাবির বোন যে এত ফৈন্নি হবে আমি ভাবতেও পারিনি। এই বলে জিলানি হেসে দিল। মাদিয়া একটু হেসে জিলানির বাহুতে থাপ্পড় মেরে বলল, ওই 700 টাকার দাবি আমি কোনোদিন ছাড়ব না। জিলানি বলল, ঠিক আছে, বিয়ে দিনমোহরে 700 টাকা বাড়িয়ে দেব। মাদিয়া বলল, বিয়ে? কার বিয়ে? জিলানি বলল, আমি কিছু বলিনি, আর তো আমাকে ছোট বাবা হিসাবে মেনে নিয়েছে, এখন তুমি রাজি থাকলেই হয়। মাদিয়া একটু লাজুক হাসিতে বলল, তোমার মতো চোরকে বিয়ে করবো আমি? ইম্পসিবল। এর মাঝে সেখানে তান্ত্রিকা জিলানির মা চলে এলো। মাদিয়া জিজ্ঞাসা করলো, তোমার মাকে যদি আমি কষিদের থাপ্পড় দিই তাহলে তুমি কিছু মনে করবে? জিলানি বলে, অবশ্যই মনে করবো। শুধু থাপ্পড় কেন দিবে? পারলে লাথি মেরে কোকসা ফাটিয়ে ফেলবে। আমার মা তো অনেক আগেই মরে গেছে। এটা আস্ত একটা শয়তান। জিলানি মা বলল, আমি এখানে লড়াই করতে আসিনি। সোজা সোজা ওই কাগজটা আমাকে দিয়ে দে জিলানি, আমি চলে যাবো আর্থাকে নিয়ে। জিলানি চারপাশে তাকে বলল, এটা তো কোনোভাবেই তোমার মামাবাড়ি মনে হচ্ছে না। তাহলে এমন মামাবাড়ির আবদার কেন করছো মা? তান্ত্রিক বলল, আমি বলেছিলাম সে মানবে না, চলো অন্য পথ অবলম্বন করা যাক। জিলানির মা বলল, ঠিক আছে, তাহলে আমার নিয়মে ওটা আমি নিয়ে নিচ্ছি। এই বলে জিলানির মা এগিয়ে আসতে লাগলো। তান্ত্রিক তার মন্ত্র দিয়ে খারাপ আত্মাদের পাঠালো পেছনে পেছনে। জিলানি বলল, মাদিয়া, তুমি তোমার শয়তান শাশুড়িকে একটু সামনে রাখো, আমি ওই ব্যাটা তান্ত্রিকের কাম তামাম করে আসছি। এদিকে দেখা যায় আর্থাৎ চোখ বন্ধ করে শুয়ে আছে। হুজুর তার সামনে বসে আরকানকে আহ্বান করার কার্যক্রম শুরু করেছে। হুজুরের সামনে একটা কাচের বয়াম, যার মাঝে 3টা জীবিত ব্যাঙ লাফালাফি করছে। হুমায়রা এবং হামিম দূরে দাঁড়িয়ে দেখছে সব। হঠাৎ পুরো কক্ষের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো, আসবাবপত্রগুলো কাঁপতে লাগলো। হুজুর শান্ত হয়ে বসে আছে, তার মন্ত্র চালিয়ে যাচ্ছে। বিল্ডিংয়ের ছাদ থেকে বালুর কণা খসে খসে পড়তে লাগলো কম্পনে। হুমায়রা আর হামিম দেয়াল ধরে কোনোরকম দাঁড়িয়ে রইল ভয়ে। হঠাৎ কক্ষের সব লাইটগুলো বন্ধ হয়ে গেল, অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। অদ্ভুত এক শব্দ আসতে লাগলো, মনে হচ্ছে ছাদে কেউ হাঁটছে ভারী ভারী পা ফেলে, হিংস্র জন্তুর মতো গড়গড় শব্দে। চারিদিক ভয়াবহ হয়ে উঠল। হুমায়রা ভয়ে অন্ধকারে হামিমের কাঁধে হাত রাখল। হামিম চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। হুমায়রা কাঁপা কাঁপা গলায় একটু ধমক দিয়ে বলল, আরে এটা আমার হাত। হামিম বলল, তোর হাতে তো পশম কেন? হুমায়রা রেখে বলল, হারামি, তুই আমার মাথায় হাত রেখেছিস। এর মাঝে হঠাৎ লাইট জ্বলে উঠল। অবাক চোখে তাকিয়ে দেখল আর্থার অবস্থাতেই হাওয়ায় ভেসে আছে। ঠিক আর্থার উপরে 2 সিংওয়ালা সারা শরীরে লোমযুক্ত ভয়ানক এক প্রাণী ভেসে আছে। হুজুর চোখ মেলে তাকিয়ে বলল, আরকান, অবশেষে তুমি আসলে। ভয়ানক এক মোটা কণ্ঠ ভেসে এলো, হুজুর, আমি আপনাকে সম্মান করি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, দয়া করে বাধা দিবেন না। হুজুর একটু হেসে বলল, বাধা কেন দিব? আমি তো তোমাকে সাহায্য করেছি, তোমার মেয়েকে আসল রূপে ফিরে আনবো, তারপর তুমি তাকে নিয়ে যেও। ভয়ানক কণ্ঠ হু হু করে হেসে বলল, আপনি কি ভেবেছেন আপনার জালে আমি ফেসেও যাব? আমাকে আপনি চেনেন না। আপনাকে আমি 2 মিনিট সময় দিলাম, এসব সরঞ্জাম প্যাকেট করে ওই চালাপেলা নিয়ে এখান থেকে কেটে পড়ুন। আমার মেয়েকে আসল রূপে ফিরে আনার জন্য আমার ভৃতিত্বা বাইরে লড়াই করছে, ওরা এটা পারবে। আমি বিড়বিড় করে বলল, আমাদের সে চালাপেলা বলেছে তাই না? হুমেরা বলল, তাই তো মনে হয়।
হুজুর বুঝতে পারল আরকানকে ফাঁসানো সহজ হবে না। তার দেরি না করে কাচের বয়ামটা হাতে নিয়ে মন্ত্র পড়ে তার ঢাকনা খুলতে যাবে তার আগেই অদৃশ্য এক শক্তি হুজুরকে এক ঝাটকায় ছিটকে ফেলে দিল। এতে করে হুজুর হাত থেকে কাচের বয়ামটা ভেঙে পড়ে গেল। হামিম এবং হুমায়রা তাড়াতাড়ি হুজুরের কাছে যেতে নিলে ওই শক্তি তাদেরও ছুঁড়ে ফেলে দিল। হুজুর আহত অবস্থায় নিজের দুই হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে মন্ত্র জপতে নিলে ভয়ানক লোমওয়ালা আরকান এসে হুজুরের হাত ধরে তার আঙ্গুল ঠাস করে ভেঙে ফেলল এবং ছুঁড়ে ফেলে দিল। হুজুর যন্ত্রণায় কোকড়াতে লাগলো নিচে পড়ে। আরকান আবার যেতে লাগলো হুজুরকে আঘাত করার জন্য। তখনই পেছন থেকে কেউ আরকানের ঘাড় চেপে ধরল। আরকান আর এক পাও সামনে এগোতে পারল না। হুজুর আর্তনাদে বলে উঠল, না, এটা তুমি কি করলে? বলেছিলাম শক্তি ব্যবহার না করতে। দেখা গেল আর্থার পিঠে দুইটা আগুনের ডানা গজিয়েছে। চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। দুই হাত দিয়ে সে আরকানের ঘাড় চেপে ধরে রেখেছে। আরকান রেখে বলল, কি করছো? আমি তোমার বাবা, তোমাকে নিয়ে যেতে এসেছি। আর্থাক অন্যরকম এক কণ্ঠে বলল, আমি এখানেই জন্মেছি, এটা আমার বাড়ি, আমি কোথাও যাব না। দৃশ্য শুরু হয় কিছুক্ষণ আগে থেকে। আর্থা ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে যে এক নারী অবয়বে দেখা পায়। তাকে আর্থা আরকানের বিষয় জিজ্ঞাসা করে। আরকানের নাম শুনে তার চেহারার রং পাল্টে যায়। আর্থা তখন বলল, আমি জানি তুমি আরকানকে খুব ভালো করে চেনো। সে জিজ্ঞাসা করল, তুই কিভাবে জানিস? আর্থা বলে, আমি ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিলাম। আরকান আমাকে তার রাজ্যে নিয়ে গিয়েছে জোর করে। তারপর আরকানের এক দাসী লুকিয়ে আমাকে সেখান থেকে মুক্ত করে দেয়। এবার সে বলল, হ্যাঁ, আমি আরকানের দাসী ছিলাম, কিন্তু তার অত্যাচারে আমি পালিয়ে এসেছি। তুই আমাকে কিভাবে পেলে আর তুই কে? আর্থা বলে, কিভাবে পেলাম সেটা বড় কথা না, তোমার কাছে আমি কিছু জানতে চাই। সে জিজ্ঞাসা করল, আগে বল তুই কে? আর্থা বলে, আমি আরকানের মেয়ে। সে একটু ঘাবড়ে গিয়ে বলল, আরকানের মেয়ে তো মহামারীতে মারা গিয়েছিল, তার মানে আরকান তার মৃত মেয়েকে পুনর্জন্ম করিয়েছে। আর্থা বলল, এত কথা বলার সময় নেই, আমাকে একটা সাহায্য করো। আরকান আমাকে নিতে এসেছে, আমি চাই না তার সাথে যেতে। এখানে আমার ছোট মা আছে, তাকে ছেড়ে কোথাও যাব না আমি। সে বলে, আরকান যদি ঠিক করে তোকে নিয়ে যাবে তাহলে কেউ তোকে ঠেকাতে পারবে না। দুঃখিত, এই বিষয়ে আমি তোকে কোনো সাহায্য করতে পারছি না। আর্থ একটু চিন্তিত হয়ে বলল, তাই যদি হয় তাহলে একটা কথা বলো। মনে করো আমি আরকানের সাথে চলে গেলাম, তাহলে সে কি আমার ছোট মা এবং যারা লড়াই করবে আমাকে রাখার জন্য তাদেরকে ছেড়ে দিবে? সে বলল, না, আরকান তার উদ্দেশ্যের পেছনে ময়লা ফেলে যায় না, সে তাকে নিয়ে যাবে, সাথে এর সাথে জড়িত সবাইকে মেরে ফেলবে। আর্থা বলল, তাহলে আরকানকে থামানোর কোনো পথ নেই? সেটা ভেবে বলে, আছে, আরকানের মৃত্যু, আর সেটা একমাত্র তুই করতে পারবি। কিন্তু মেয়ে হয়ে বাপকে মারা এত সহজ হবে না। আর্থ একটু আশা খুঁজে বলল, দরকার পড়লে জেন্ডার চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে হব, তারপরে মারব। তুমি বলো এটা কিভাবে করতে হবে? সে বলে, আমি দীর্ঘদিন আরকানের সাথে ছিলাম, তার শক্তি সম্পর্কে আমি জানি, যেমন তার দুর্বলতাও জানি। আরকানের ডান কানে মহামারীর সময় একটা রোগ বাসা বেঁধেছিল, আমার জানার মধ্যে সেটা এখনো ঠিক হয়নি। তুমি যদি তার ডান দিয়ে প্রবেশ করে কলিজা পর্যন্ত পৌঁছে যেতে পারিস তাহলে কাম তামাম। আর্থা বলে, এটা তো সহজ কাজ, আমি করে ফেলবো, ধন্যবাদ তোমাকে। এই বলে আর্থা চলে যেতে লাগলো। সে পেছন থেকে বলল, কিন্তু একটা সমস্যা আছে। আর্থা পেছনে তাকে বলল, আমি মারা যাবো তাই তো? সেটা মন খারাপ করে বলল, হ্যাঁ, কারণ আজ তোর 8 বছর পূর্ণ হবে, আর আজকের দিনে তুই যদি এই শক্তি ব্যবহার করিস তাহলে তুই বাঁচবি না। আর্থা বলল, আমার ছোট মা বেঁচে থাকবে, এটাই যথেষ্ট। আমি একবার মরে আবার জন্ম নিয়েছি, হতে পারে বারবার জন্ম নিব। এই বলে একটা রহস্যময় হাসি দিয়ে আর্থা চলে যেতে লাগলো। আর তখনই মাদি এবং হামিম আর্থাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো। ওই নারী অবয়ব গায়েব হয়ে গেল। মাদিয়া জিজ্ঞাসা করল, তুমি এখানে কি করছো আর্থা? কখন থেকে খুঁজছি তোমাকে? দৃশ্য ফিরে এলো বর্তমানে। জিলানির মা মাদিয়াকে ছুঁড়ে ফেলে দিল। মাদিয়া ছিটকে গিয়ে নরবরে দেয়াল ভেঙে অন্য পাশে পড়ল। তান্ত্রিকের খারাপ শক্তিগুলোর সাথে জিলানি লড়াই করছে। তান্ত্রিক তার মন্ত্র বলে আরও অনেক ছায়ামূর্তি নিয়ে এলো। সবাই একসাথে জিলানির ওপর আক্রমণ করতে লাগলো। জিলানির মা বলল, এখনো সময় আছে, ওটা আমাকে দিয়ে এখান থেকে চলে যা, তুই জানিস না কি নিয়ে খেলছিস তুই। জিলানি দুইটা ছায়ামূর্তির গলা চেপে ধরে দুই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আর তোমরা জানো না কার সাথে খেলছো। এই বলে জিলানি নিজের জায়গায় আসন করে বসে পড়ল ধ্যানের মতো করে। দুই হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে অদ্ভুত কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এর সাথে জিলানির শরীর থেকে আলোক রশ্মির মতো আরো গোটা 10 জিলানি বের হয়ে এলো। এই দেখে তান্ত্রিক ঘাবড়ে গেল। জিলানি মাও অবাক হয়ে চোখে তাকিয়ে বলল, ওইসব কিভাবে শিখলো?
আলোক রশ্মির মতো জিলানির আত্মাগুলো একে একে তান্ত্রিকের ছায়ামূর্তিগুলো ধ্বংস করতে লাগলো। তান্ত্রিক তার পুরো শক্তি লাগিয়েও জিলানির আত্মাদের থামাতে পারছে না। তান্ত্রিক জিলানির মাকে বলল, কিছু একটা করো, আমি ওকে থামাতে পারছি না। জিলানির মা তার মুখ থেকে কাপড় ফেলে অর্ধ পচা চেহারা উন্মোচন করল এবং এক ভয়ানক চিৎকার করে জিলানির দিকে তেড়ে গেল। জিলানি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ বসে রইল। তার আত্মাগুলো সব ছায়ামূর্তিদের সাথে লড়াই ব্যস্ত। জিলানিকে সে আঘাত করতে যাবে তার আগেই মাদিয়া এক অর্ধেক সুচালো ইট নিয়ে জিলানির মায়ের মাথার পেছনে গেঁথে দিল। জিলানির মা আর্তনাদ করে নিচে পড়ে গেল। জিলানি মাদিয়ার দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে কিছু একটার জন্য সম্মতি দিল মাথা ঝাঁকিয়ে। মাদিয়া এক মুহূর্ত দেরি না করে জিলানির মায়ের বুকের উপরে বসে সুচালো ইটটা দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো তার মুখে। আঘাত করতে করতে তার মুখমণ্ডল থেতলে ফেলল। রক্তের ছেটা মাদিয়ার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। প্রতিটা আঘাত করার সময় মাদিয়ার চোখ বোন মালিয়ার মুখ ভেসে উঠছিল। কান্না আর রাগ একত্রিত হয়ে মাদিয়ার চেহারা রক্তাক্ত হিংস্র যন্ত্রের মতো হয়ে গেল। জিলানির মা মারা গিয়েছে, তবুও মাদিয়া থামছে না, কাঁদতে কাঁদতে আঘাত করেই যাচ্ছে। এদিকে তান্ত্রিকের পাঠানো সব ছায়ামূর্তি ধ্বংস করে দিল জিলানি। জিলানির আলোক রশ্মির মতো আত্মাগুলো একে একে এসে আবার জিলানির শরীরে মিশে গেল। জিলানি ফ্লোরে পড়ে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনে হচ্ছিল আর একটু হলে জিলানির দম বন্ধ হয়ে যেত। অবস্থা বেগতিক দেখে তান্ত্রিক সেখান থেকে পালাতে লাগলো। এটা থেকে জিলানি বিশেষ বাজাতেই সে কালো কুকুরটা অদৃশ্য থেকে আবির্ভাব হয়ে হিংস্রভাবে ঘেউ ঘেউ করে তান্ত্রিকের পিছু নিল। জিলানি তাড়াতাড়ি উঠে মাদিয়াকে শান্ত করে মায়ের কাছ থেকে বাকি অর্ধেক কাগজ নিয়ে বলল, মাদিয়া চলো, এটা আরকানের হাতে পড়ার আগেই তোমাদের জ্বালিয়ে দিতে হবে। হুজুর নিশ্চয়ই এটার জন্য অপেক্ষা করছে। মাদিয়া কোকড়াতে কোকড়াতে উঠে জিলানির হাত ধরে ওই কক্ষের সামনে গিয়ে দাঁড়ালো, যার ভেতর হুজুর এবং আর্থা আছে। জিলানি দরজায় 3টা টোকা দিয়ে বলল, হুজুর আসতে পারি? ওটা হাসিল করে ফেলেছি। কোনো জবাব এলো না। জিলানি চিন্তিত চেহারায় মাদিয়ার দিকে তাকালো, এরপর আস্তে করে ধাক্কা দিয়ে দরজা খুলে দিল। ভেতরে আবছা আলোকধারীতে দেখা যায় 2টা ভয়ানক লাল চোখ আর তার পেছনে আগুনের ডানাওয়ালা আর্থা। এই দৃশ্য দেখে মাদিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। জিলানি দেখল হুজুর জ্ঞান হারিয়ে পড়ে আছে, ওইদিকে হুমায়রা এবং হামিম পড়ে আছে। মাদিয়া বলল, কি হচ্ছে এখানে? জিলানি বলল, যা হচ্ছে ভালো হচ্ছে না। আর্থা তোমার শক্তি ব্যবহার করার নিষেধ ছিল। আর্থা বলে, আমি যা করেছি জেনেই করেছি, আমার জন্য চিন্তা করো না। রাগান্বিত লাল চক্ষু বিশিষ্ট আরকান গড়গড় করে বলল, আমি তোমাকে আঘাত করতে চাই না আমার মেয়ে, চল আমার সাথে। আর্থা বলল, তাহলে কথা দাও আমি তোমার সাথে গেলে এদের সবাইকে ছেড়ে দিবে। আরকান দাঁত কটমট করে বলল, কথা দিলাম তোমাকে নিয়ে যাব, এদের সবাইকেও পুড়িয়ে ছাই করে দিব, আমি পেছনে কোনো শত্রু ফেলে যাইনি। জিলানি বলল, তাহলে আমার সাথে লড়ো, দেখি তোমার কত শক্তি। আরকান ঠাট্টার হাসি দিয়ে বলল, পোকা মাকড়ের সাথে আমি লড়ি না। ওই মূর্খতান্ত্রিক আর তোর মায়ের সাথে জিতে ভেবেছিস আমার সাথে লড়বি? হাতে থাকা ওই 2 টুকরো কাগজ আমাকে দিয়ে দে, কথা দিলাম বেশি কষ্ট দিয়ে মারব না। আর্থা বলল, জিলানি তুমি পিছু হাঁটো, এটা আমার লড়াই, আমি তার দুর্বলতা জানি। জিলানি বলল, দুর্বলতা? কয় মিনিট টিকে সে? আরকান প্রচণ্ড রেগে হাত লম্বা করে পেছন থেকে আর্থাকে চুলের মুঠি ধরে নিয়ে এসে বলল, অনেক হয়েছে, এবার চলো যাওয়া যাক। মাদিয়া আর্থাকে বাঁচানোর জন্য না বুঝে ছুটে গেল। জিলানি বাধা দেওয়ার আগেই আরকান মাদিয়াকে উড়িয়ে নিয়ে দরজা ভেঙে বাইরে নিয়ে ফেলল। জিলানি তার জানা সবচেয়ে শক্তিশালী মন্ত্র পড়ে আরকানের দিকে তেড়ে গেল। আরকান এক হাতে আর্থাকে ধরে রেখেই জিলানির সাথে লড়াই করতে শুরু করলো। জিলানিকে ধরতে গেলেই গায়েব হয়ে যায় এবং অন্য পাশ থেকে এসে আরকানকে আঘাত করে। আরকান বিরক্তি এবং রেগে আর্থাকে ছেড়ে দিয়ে জিলানিকে গলা চেপে ধরল আর তার নিচে পড়ে নিঃশ্বাস নিতে লাগলো। জিলানিকে গলা চেপে ধরে উঁচু করে নিজের চেহারার সামনে এনে আরকান বলল, এসব জাদু সার্কাস দেখাইস, এখন এটা আমাকে দে। এই বলে জিলানির হাত থেকে কাগজের টুকরোগুলো নিয়ে নিল এবং জিলানিকে প্রচণ্ডভাবে আঘাত করে দেয়াল ভেঙে অনেক দূরে ছুঁড়ে মারল। আরকান হাসতে হাসতে আর্থার দিকে তাকিয়ে বলল, এবার তুমি চাইলেও আমার সাথে যাবে, না চাইলেও। এ বলে কাগজের টুকরো দুটো জোড়া লাগানোর জন্য একসাথে করতে লাগলো। আর্থা কোকড়াতে কোকড়াতে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি যাব না বলছি মানে যাব না। এই বলে বাতাসের বেগে ধোয়ার মতো ছুটে গিয়ে আরকানের ডান কান দিয়ে ঢুকে ভেতরে গেল। জোড়া লাগার আগে আরকান হাত থেকে কাগজ পড়ে গেল। আরকান চিৎকার করে কান চেপে ধরে ফ্লোরে পড়ে গেল। আর্থা এক নিমিষেই আরকানের কলিজা ছিঁড়ে নিল ভেতর থেকে। আরকান ভয়ানক আর্তনাদ করে উঠল, মুখ দিয়ে কুচকুচে কালো তরল বেরিয়ে আসতে লাগলো।
বাইরে থেকে মাদিয়া এই দৃশ্য দেখে বুঝে গেল আর্থার নিজেকে স্যাক্রিফাইস করেছে। মাদিয়া কান্নায় ভেঙে পড়ল। আরকান গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আরকানের ভয়ানক চিৎকারে বিল্ডিংয়ের ছাদ খসে পড়তে লাগলো। এক পর্যায়ে আরকান বোম্বের মতো ব্লাস্ট হতে লাগলো। আরকানের শরীরের ছেঁড়া ফাড়া টুকরোগুলো এদিক সেদিক পড়তে লাগলো। মাদিয়া কাঁদতে কাঁদতে পা ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে এলো। সেখানে পড়ে আছে শুধু আর্থার আঙ্গুলের থাকা ছোট্ট রিংটা। মাদিয়া রিংটা উঠিয়ে অজরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিস আপু, আমি তোকে হারিয়ে ফেললাম। তোর রেখে যাওয়ার শেষ স্মৃতিটাও হারিয়ে ফেললাম। আর তাকে আমি বাঁচাতে পারিনি। জিলানি আহত অবস্থায় সে মাদিয়ার কাঁধে হাত রাখল। মাদিয়া জিলানির বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে লাগলো। জিলানির চোখ দুটো অশ্রুসিক্ত। এত যুদ্ধের পরও হয়তো আমরা জিতেছি, কিন্তু যার জন্য যুদ্ধ তাকেই হারিয়ে ফেলেছি। হুজুর এবং ওই দুজনেরও জ্ঞান ফিরল। সবার চোখে মুখে হতাশা এবং কষ্টের ছাপ। হুমায়রা তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করছে। হুজুর আগেই জানতো আরকানের সাথে সরাসরি লড়াই করে তাকে হারানো যাবে না, তবুও চেষ্টা করে দেখেছিল। হুজুর এসে জিলানির মাথায় হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস। জিলানি কিছু বলল না। আর্থার চাইলেই নিজের বাবার সাথে চলে গিয়ে ভালো থাকতে পারত, কিন্তু সবাইকে বাঁচানোর জন্য আর্থার নিজের জীবন দিতেও পিছুপা হয়নি। মালিয়া সত্যি সত্যি আর্থাকে মানুষের মতো লালন পালন করতে চেয়েছিল। আর্থার শরীরে আরকানের রক্ত থাকলেও আর্থা হয়ে বেড়ে উঠেছিল মালিহার শিক্ষায় শিক্ষিত হয়ে। সবশেষে ইন্সপেক্টর শিহাব এবং তার টিম উপস্থিত হলো। এখানে পরিস্থিতি দেখে শিহাব আতকে উঠল। জিলানির মায়ের থ্যাতলানো লাশ, কিছুটা দূরে ওই তান্ত্রিকের ছিন্ন ভিন্ন দেহ, আরকানের শরীরের ছেঁড়া ফাড়া অঙ্গ প্রত্যঙ্গ। পরের দৃশ্য দেখা যায় সবাইকে পুলিশ জিপে করে নিয়ে যাওয়া হচ্ছে। 3 মাস পর আরকানের শরীরের ফরেন্সিক টেস্ট করে এটা প্রমাণ হয়েছিল যে সত্যি সত্যি সেখানে অলৌকিক কিছু ঘটেছিল। তাই ইন্সপেক্টর শিহাবের সহযোগিতায় সবাই মুক্তি পেয়ে গিয়েছে। মাদি এখনও আর্থার ট্রমা কাটিয়ে উঠতে পারেনি পুরোপুরি। আর্থার ফিরে যাওয়া রিংটা নিজের গলার চেইনের সাথে ঝুলে রেখেছে। হুডি পরে ঠিক আর্থার মতো পকেটে হাত ঢুকিয়ে মাধিয়া আনমনে হাঁটছে সকালের ফাঁকা রাস্তায়। তখনই জগিং করতে করতে কেউ একজন মাধিয়ার পাশে এসে হাঁটা শুরু করলো। মাধিয়া তার দিকে না তাকিয়ে বলল, জগিং কবে থেকে শুরু করলে? সে মাথার হুডি নামালো। দেখা যায় জিলানি পেটে হাত দিয়ে বলল, শুনেছি সুন্দরী মেয়েরা পেটু ছেলেদের পছন্দ করে না, তাই কন্ট্রোল করছি। মাধিয়া বলল, তুই যে পেশায় নিয়োজিত আছো তাতে আলাদা করে দৌড়ানোর কি দরকার? এমনি সারাদিন চল পুলিশ খেলো। জিলানি বলল, না, আমি ওসব চুরি মারামারি ছেড়ে দিয়েছি। এখন সিরিয়াসলি একটা কাজ খুঁজে বিয়ে শাদী করে ফেলবো। বাচ্চাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তখনই অপর দিকে আসা এক ভদ্রলোকের সাথে জিলানি ধাক্কা খেলো। ভদ্রলোক সরি বলল, জিলানিও সরি বলল হাসি মুখে। ভদ্রলোক চলে যাওয়ার পর জিলানি মানিব্যাগটা খুলে বলল, যাক, 2 দিনের খোরাক হয়ে গেল, 5,000 টাকা আছে। ভদ্রলোকের মানিব্যাগ মেরে দেয়া দেখে মাধিয়া রেগে বলল, মাতৃনা বলল ওসব ছেড়ে দিয়েছ? জিলানি বলল, বললেই কি ছেড়ে দেওয়া যায় নাকি? এত পুরনো অভ্যাস। ফ্যান বন্ধ করলে ঠাস করে তো বন্ধ করা যায়, ঘুরতে ঘুরতে ধীরে ধীরে বন্ধ হয়। মাধিয়া বলল, তোমারে যে আমি কবে জানি ফ্যানের সাথে ঝুলাই দেই, আমার সে পার্টসের কষ্ট এখনও ভুলিনি আমি। জিলানি একবার পেছনে তাকিয়ে বলল, বিয়ের পর পার্টসের দোকান কিনে দেব, এখন আপাতত আমাদের জগিং করতে হবে। মাধিয়া বলল, জগিং কেন করব? আমার কি পেট বড় নাকি? জিলানি বলল, পেট বড় না হলেও পিঠ গরম হবে। ওই দেখো কে আসছে। দেখা গেল যার মানিব্যাগ চুরি করেছে সে ধেয়ে আসছে আর চোর চোর বলে চিৎকার করছে। জিলানি ভৌ দৌড় দিল সেখান থেকে। মাধিয়া কোনো উপায় না দেখে জিলানিকে গালি দিতে দিতে দৌড় দিল। এদিকে হুমায়রা তার বাড়ির পেছনে কিছু খুঁজতে এসেছে। তখন চোখে পড়ল দেয়ালের নিচের দিকে ভেজা মাটিতে কয়েকটা ব্যাঙের ছাতা জন্মেছে। কিছু একটা ভেবে হুমায়রা একটা ব্যাঙের ছাতা তুলে সেটাকে 2 ভাগ করে পাশের বৃষ্টির পানির জমে থাকা গর্তে ফেলে দিল। এরপর কিছুক্ষণ সেদিকে এক নজরে তাকিয়ে রইল এবং বলতে লাগলো, কাজ হয়ে যা প্লিজ। কিন্তু কিছুই হতে না দেখে হুমায়রা একটু হতাশ হয়ে ফিরে গেল। হুমায়রা চলে যাওয়ার পর দেখা যায় গর্তের পানিতে বাবুল বেরোতে লাগলো, যেন পানি গরম হয়ে টকবক করছে। ধীরে ধীরে সেখান থেকে লম্বা চুলের কারোর মাথা ভেসে উঠল। শেষ দৃশ্য, সে টোকাই ছেলে হেলালকে দেখানো হয়, যাকে সবাই হেলু বলে ডাকে, যে আর্থার কাছ থেকে জাদু শিখতে চেয়েছিল। কিন্তু মাকে ত্যাগ করতে হবে বলে হেলু জাদু শিখবে না বলে দিয়েছিল। কিন্তু আর্থা তাকে বলেছিল নিশ্চয়ই তার ভাঙা বাড়িতে যাবে, তার মায়ের সাথে দেখা করবে। হেলু আর সকাল সকাল বোতল কোরানোর বস্তাটা নিয়ে ভাঙাচোরা টিনের ঘরটা থেকে বের হয়েছে। ভেতর থেকে হেলুর মায়ের কণ্ঠ, ভাত কয়টা শেষ করে গেলি না বাপ? হেলু চেঁচে বলল,
হুদা ডাল দিয়ে ভাত খাইবার মন চাই না। আজকে দেখি মহাজনের তন কুছ টাকা লইয়া মামলু বেশি কইরা আকবরের দোয়ানের মুরগির চামড়া বেচে কম দামে, হেইডা আনলে রান্দা দিয়েও মজা করে খামো। বলতে বলতে হেলু তার বস্তা কাঁধে হাঁটতে হেঁটে চলল। তবে একটু যেতেই থমকে দাঁড়ালো। বটগাছটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকে খুব চেনা চেনা লাগছে হেলুর কাছে। ভাঙা ভাঙা পায়ে এগিয়ে যেতে যেতে তার মুখটা স্পষ্ট হলো। তখন হেলু খুশি হয়ে দৌড়ে চেঁচেতে বলল, আর্থা, তুমি হেই আর্থা না, তাই না? সত্যি তুমি আইসো? সকালের সূর্যের কিরণ গাছের ফাঁকা দিয়ে আর্থার চেহারায় পড়ছে। হাসি মুখে দাঁড়িয়ে আছে আর্থা। হেলুর আজ খুশির সীমা নেই। কাঁধ থেকে বস্ত্রটা ফেলে দৌড়ে চলে গেল আর বলতে লাগলো, মা দেখো কি আইসে, কইছিলাম না আমার এক বন্ধু আছে জাদু যেন, ও আইসে দেখো। আর্থা মুচকি হেসে হেলুর ঘরের দিকে যেতে বলল, আমি বারবার ফিরে আসব। প্রিয় লিসেনার, এই ছিল আজকের আমাদের এই গল্পটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এরকম নতুন কোনো গল্প আপলোড হলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে শুনতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।